সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি কনসেল লিমিটেড আয়োজিত সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে। বরাবরের মতোই আজকের অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ডক্টর কে মরিয়ম আভা মিতুমণি। আমাদের আজকের এই সুন্দর অনুষ্ঠানটি স্পন্সর্ড করেছেন এরিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং নলেজ পার্টনার হলো রূপা অ্যান্ড ডেভিড 20। দর্শক, সুন্দর এই পৃথিবী, বেঁচে থাকাটা অনেক বেশি সুন্দর। আর তা যদি হয় সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকা, তাহলে জীবন হয়ে ওঠে আরো অনেক বেশি সুন্দর। সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতে হলে আমাদের নিজেদেরও কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। তা হচ্ছে স্বাস্থ্য সচেতন থাকা এবং স্বাস্থ্য সচেতনতার বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে জানা। কোনো না কোনো বয়সে ঘাড়, পিঠ, কোমরের ব্যথায় ভোগেননি এমন মানুষের সংখ্যা একেবারেই নগণ্য। বিভিন্ন বয়সী অসংখ্য মানুষ মেরুদণ্ডের এসব অঙ্গের ব্যথায় কষ্ট পাচ্ছেন। তাই মেরুদণ্ডের ব্যথার সঠিক কারণ জানা খুবই জরুরি। তা না হলে একদিকে যেমনি রোগীর কষ্ট বাড়তে পারে, তেমনি বাড়তে পারে চিকিৎসা ব্যয়ও। এইসব সময় উপযোগী বিষয়কে সামনে রেখে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় নির্ধারিত হয়েছে মেরুদণ্ড, হাড় ও জয়েন্টের ব্যথায় জিজ্ঞাসা। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে সংযুক্ত করেছি অত্যন্ত সম্মানিত একজন অতিথি, যিনি দীর্ঘদিন ধরে এই বিষয়ে কাজ করছেন। তিনি হলেন আমাদের সবার শ্রদ্ধেয় স্যার ডক্টর এমডি জোবায়ের হোসেন, এমবিবিএস, সিএমসি, এমডি, বিএসএমএমইউ, এফআইপিএম ইন্ডিয়া, কনসাল্ট পেইন মেডিসিন, ঢাকা পেইন অ্যান্ড স্পাইন সেন্টার। স্যার, আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগত ওয়ালাইকুম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদেরকে স্যার, আপনি অসংখ্য কেমন ধন্যবাদ। আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শক শ্রোতা যারা আমাদের সাথে জয়েন করেছেন ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করতে চাই। ধন্যবাদ স্যার। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে মেরুদণ্ড, হাড় ও জয়েন্টের ব্যথায় জিজ্ঞাসা। এই বিষয়ে আপনাদের যদি কোনো ধরনের জিজ্ঞাসা তথ্য জানার থাকে, তাহলে আমাদের এই ফেসবুক লিংকের কমেন্টে গিয়ে জিজ্ঞাসা করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের বয়স, উচ্চতা উল্লেখ করতে হবে এবং কোনো ড্রাগ নিচ্ছেন কিনা সেটা লিখতে হবে। ধন্যবাদ। তা অনুষ্ঠানের শুরুতেই আমি আপনার কাছে জানতে চাবো, মেরুদণ্ডে হাড়, জয়েন্টের ব্যথার কারণটা কি? ধন্যবাদ। একটা ব্রড একটা প্রশ্ন, মেরুদণ্ডের হাড়ের ব্যথা বা জয়েন্টে ব্যথার কারণ কি? আসলে আমাদের এই পৃথিবীতে এমন মানুষ আসলে খুঁজে পাওয়া মুশকিল হয় যার কোনো না কোনো সময়ে মেরুদণ্ডে বা ঘাড়ে বিশেষ করে বা কোমরে ব্যথায় ভোগেনি এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। বিশেষ করে সবচেয়ে বেশি মানুষ কষ্ট পায় কোমরে ব্যথায়, তারপর যদি আমরা বলতে চাই ঘাড়ে ব্যথায় কষ্ট পান। এবং মেরুদণ্ডের যে ব্যথা তার মধ্যে কারণগুলো খুঁজতে গেলে প্রথমে দেখতে হয় যে মেরুদণ্ডে আসলে কি আছে। আমাদের মেরুদণ্ডে বা আমরা বলি যে 33টা কশেরুকা আছে, যাকে ইংরেজিতে আমরা ভার্টেব্রা বলি, এবং দুইটা কশেরুকার মাঝখানে একটা ডিস্ক আছে রাবারের মতো, যেটা আমাদের শক অ্যাবজর্ব করে। সেই ডিস্কটাতে প্রবলেম হলে দেখা যাচ্ছে মেরুদণ্ডে ব্যথা হতে পারে, সেটা ঘাড়ে হোক কোমরে হোক যেখানেই। তারপর যদি ভার্টেব্রা বা কশেরুকাতে কোনো সমস্যা হয় সেখানে সেজন্য ব্যথা হতে পারে। এবং এর বাইরে এর চারপাশে দেখা যাচ্ছে যে খুব ইম্পর্টেন্ট কিছু স্ট্রাকচার আছে যেগুলোকে আমরা নার্ভ বা স্নায়ু বলি, তাতে যদি সমস্যা হয় তাহলে হতে পারে। এবং এছাড়াও রয়েছে অসংখ্য মাংসপেশি, লিগামেন্ট, এবং রয়েছে দুই হাড়ের মাঝখানে অসংখ্য জয়েন্ট। তো এই জয়েন্টে প্রবলেম হলে যেমন মেরুদণ্ডে ব্যথা হতে পারে, মাংসপেশিতে প্রবলেম হলেও ব্যথা হতে পারে, লিগামেন্টে প্রবলেম হলেও হতে পারে। সবচেয়ে বেশি আহ মেরুদণ্ডে ব্যথার কারণ কিন্তু হচ্ছে জয়েন্টে ব্যথা, এবং সেই জয়েন্টটা যেটা, সেটা ছোট একটা জয়েন্ট, বড় জয়েন্ট না, ফ্যাসেট জয়েন্ট আমরা বলি, যেটা আগে দেখা যেত অনেকটা ওভারলুক করা হতো এবং আমরা অনেকে খেয়ালই করতাম না যে এই ছোট্ট জয়েন্টের সমস্যার জন্যই যে মেরুদণ্ডে এত বেশি মানুষের ব্যথা হয়। দেখা গেছে কোমরে ব্যথার 30 থেকে 40 ভাগ কারণ হচ্ছে ফ্যাসেট জয়েন্ট ডিসফাংশন বা ফ্যাসেট জয়েন্টের সমস্যার জন্য। আর এর নিচে যদি আমরা আসি, তারপরে কোনটা কারণ হতে পারে? তারপরে কারণ হতে পারে হচ্ছে এসআই জয়েন্ট ডিসফাংশন। এসআই জয়েন্ট মানে হচ্ছে স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, যেটা আমরা আমাদের যে মেরুদণ্ডের নিচের দিকের দুই পাশে
যে দুইটা বোন থাকে স্যাক্রাম এবং আইলিয়াম, এই দুইটার সংযোগস্থলে যে জয়েন্টটা তৈরি হয় তাকে আমরা স্যাক্রোআইলিয়াক জয়েন্ট বলি। এবং তার যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেখানে আপনার মেরুদণ্ডে ব্যথা হবে। এবং এছাড়া বেশ কিছু বাতজনিত সমস্যা আছে যেগুলো দেখা যাচ্ছে শরীরের অন্য জায়গায় যেমন এফেক্ট করে, পাশাপাশি দেখা যাচ্ছে মেরুদণ্ড এফেক্ট করে। তার যদি উদাহরণ আমি দিতে চাই, যেমন আমরা যদি বলি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা এক ধরনের বাত রোগ, যেটা দেখা যাচ্ছে যে এই রোগ হলে মানুষের শরীরের বা রক্তের মধ্যে এমন কিছু পরিবর্তন আসে, ফলে রক্তের এই উপাদানগুলো বা মানুষের শরীর মনে করে যে এই জয়েন্ট গুলো তার নিজের শরীরের অংশ না, সে তার এগেনস্টে কাজ করে, যাকে আমরা অটো ইমিউন ডিজিজ বলে থাকি, যে শরীরের বিরুদ্ধে শরীর নিজেই কাজ করছে। সেই ধরনের রোগের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় সেটা যখন কোমরে এফেক্ট করে তখন কোমরে ব্যথার কারণ হতে পারে, ঘাড়ে যখন এফেক্ট করে তখন ঘাড়ে ব্যথার কারণ হতে পারে। পাশাপাশি আরো একটা রোগ আছে বাতের মধ্যে বা আর্থ্রাইটিস এর মধ্যে, সেটা হচ্ছে স্পন্ডাইলো আর্থোপ্যাথি। এটার কথা আমি একটু বিশেষভাবে বলতে চাই, কারণ আমি যত পেশেন্ট পাই, আমাদের ডক্টর অফিসে যত পেশেন্ট আসেন কোমরে ব্যথা বা এই ধরনের প্রবলেম নিয়ে, দুই ধরনের পেশেন্ট সবচেয়ে বেশি ভুক্তভোগী বা ভুগতে থাকেন তারা, ওনারা সুস্থ হতে চান না। তার মধ্যে একটা স্যার। হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এটা এক ধরনের বাত রোগ। আরেকটা হচ্ছে ডিস্কের প্রবলেম, বিশেষ করে পিএলআইডি, সায়াটিকা, যেগুলো নিয়ে আমরা পরে হয়তো আলোচনা করব, দর্শকরা হয়তো প্রশ্ন করবেন, তার প্রসঙ্গে চলে আসবে। আমি জাস্ট একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো আমি যেটা বলছি যে স্পন্ডাইলো আর্থোপ্যাথি বা এসপিএ, এটা এক ধরনের বাত রোগ, যে বাত রোগের কারণে দেখা যাচ্ছে কোমরের বিভিন্ন জয়েন্টে এফেক্ট করে, বিশেষ করে এসআই জয়েন্টে এফেক্ট করে, লিগামেন্টে এফেক্ট করে, এবং অন্যান্য জয়েন্ট গুলোতেও এফেক্ট করতে পারে। ফলে দেখা যাচ্ছে পেশেন্টের দীর্ঘমেয়াদী কোমর ব্যথা হয়। এবং পেশেন্ট কিন্তু সুচিকিৎসা যদি না নেন, তিনি যদি অ্যাক্টিভ না থাকেন এবং তিনি যদি এই রোগ সম্পর্কে সঠিকভাবে ওয়াকিবহাল না হন, তাহলে কিন্তু ওনার কোমরে ব্যথা সহজে যেতে চায় না। এবং দেখা যায় যে এই পেশেন্টদের একটা বড় ধর্ম যেটা আমি দেখি, বারবার ডক্টর চেঞ্জ করতে থাকেন ওনারা, যেহেতু স্যাটিসফাইড হন না ওনারা, বারবার বিভিন্ন পেশেন্ট ডক্টরের কাছে যান এবং বিভিন্ন রকম ঔষধ খেতে থাকেন। ফলে আলটিমেটলি তার দেখা যাচ্ছে অন্য যে অর্গান গুলোতে সেগুলোতেও দীর্ঘমেয়াদী বিভিন্ন প্রভাব পড়ে। তো মোটটা কথা আমরা যদি বলতে চাই সহজ করে, যে বিভিন্ন কারণে মেরুদণ্ডে ব্যথা হতে পারে, তার মধ্যে জয়েন্ট আছে, লিগামেন্ট আছে, মাংসপেশি আছে, ভার্টেব্রা বা কশেরুকা আছে, এই সবকিছু। আর এছাড়া হতে পারে যেটা, যে কোনো আঘাতের কারণেও মেরুদণ্ডে ব্যথা হতে পারে। আচ্ছা স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। পরবর্তী কোশ্চেনে যাব, সেটা হলো স্যার, মেরুদণ্ড হাড় জয়েন্টের ব্যথা স্যার কাদের ক্ষেত্রে বেশি হয়? হ্যাঁ, কাদের ক্ষেত্রে বেশি হয় যদি আমরা এটা বলতে চাই, তাহলে আহ, এটা আসলে যে কোনো বয়সেই হতে পারে, কিন্তু একেক বয়সে একেক কারণে বেশি হয়। হ্যাঁ, বয়স্কদের ক্ষেত্রে কারণটা হচ্ছে মেইনলি, আমি প্রথমে যেটা বলেছি, ফ্যাসেট জয়েন্ট আর্থোপেডিক, ছোট ছোট যে জয়েন্ট আছে ফ্যাসেট জয়েন্ট, তার জন্য বয়স্কদের বেশি হয়। আর ইয়াংদের বেশি হয় কিন্তু হচ্ছে আঘাতের কারণে, বা ইয়াংদের বেশি হয় কিন্তু হচ্ছে আপনার তাদের পোশ্চার অ্যাবনর্মাল, দেহের যে ভঙ্গি, ধরেন আমি বসে আছি, আমি এই বসাটা দেখা যায় স্ট্রেইট না বসে একটু সামনে ঝুঁকে বসতে পারি, বা পিছন দিকে হেলান দিয়ে বসতে পারি, বা অ্যাবনর্মাল একটা পজিশনে বসতে পারি। ইয়াংরা যেহেতু অ্যাক্টিভ থাকে, তারা অনেকক্ষণ দেখা যাচ্ছে যে অফিসে বসে কাজ করছে, বা উনি শ্রমিক, বিভিন্ন রকম হেভি ওয়েট উনি লিফট করছেন। আম, ফলে দেখা যাচ্ছে তার ডিস্কে প্রবলেম হচ্ছে, তার লিগামেন্টে প্রবলেম হচ্ছে, মাংসপেশিতে প্রবলেম হচ্ছে। ফলে দেখা যাচ্ছে বয়সের সাথে কিন্তু কারণটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, ফলে চিকিৎসাটাও এদের ক্ষেত্রে ডিফারেন্ট হচ্ছে। তবে আরেকটা জিনিস যেটা মা বোনরাতে অবশ্যই বেশি হয়ে থাকে, কারণ ওনারা দেখবেন আমাদের এম, মা বা দাদি নানি, ওনারা কিন্তু দেখবেন যে আগে থেকে অভ্যস্ত যে চুলায় রান্না করছেন, এখনো যেটা আছে আমাদের মফস্বলে, যে বসে বসে নিচে অনেকক্ষণ রান্না করছেন, বা উনি যে রান্নার যে উপকরণ প্রক্রিয়াজাত করেন, তখন দেখা যাচ্ছে নিচে বসে অনেকক্ষণ কাজ করছেন, বা ওনার যে ডেইলি অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলো সামনে ঝুঁকে করছেন অনেকক্ষণ ধরে। ফলে ওনাদের দেখা যাবে কোমরে ব্যথাটা অনেক বেশি হয়। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের দর্শক গ্যালারি থেকে কোশ্চেন নিব, অলরেডি অনেক কোশ্চেন চলে এসেছে। তৌহিদ বিন আফসার জানতে চেয়েছেন, পায়ের গোড়ালির ব্যথা কি এবং করণীয় কি? তহিদ বিন আফসার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন পায়ের গোড়ালির ব্যথা নিয়ে। যদিও আজকে আমরা মেরুদণ্ডের ব্যথা নিয়ে কথা বলছি, তো পায়ের গোড়ালিতেও যে জয়েন্টটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট, যেটাকে আমরা বলি পায়ের গোড়ালি। তো তাতে ব্যথার ক্ষেত্রে আমরা চিন্তা করি যে
পায়ের গোড়ালির কোন অংশে ব্যথা সেটা। যেমন হতে পারে যে পায়ের গোড়ালির নিচের অংশে ব্যথা হতে পারে, পেছনের অংশে ব্যথা হতে পারে, বা পুরো গোড়ালিতেই ব্যথা হতে পারে। পুরো গোড়ালিতে যদি ব্যথা হয় তাহলে এক ধরনের কারণ হয়। যদি পায়ের গোড়ালির নিচের অংশে, যেটাকে আমরা সোল বলি, সেখানে পায়ের পাতায় যদি হয় তাহলে এক ধরনের কারণ হয়। গোড়ালির পেছনের অংশে যদি হয় তাহলে ভিন্ন রকম কারণ। গোড়ালির পেছনের অংশে যদি হয় সেক্ষেত্রে কারণটা অনেক ক্ষেত্রে দেখা যায় সেখানে একটা মোটা ট্যান্ডন থাকে, যেটাকে আমরা আহ, যে আমাদের সচরাচর ভাষায় রুগীরা যেভাবে বলে সেটাকে রগ, ওনারা এভাবে বলতে চায় যে মোটা রগ, সেখানে ব্যথা হচ্ছে, ওনারা এসে এটা বলে। আমি রুগীদের মতো করে বলতে চাই যাতে বুঝতে সুবিধা হয়। তো আচ্ছা। সেখানে যদি কোনো, হ্যাঁ, সেই টেন্ডনটাতে যদি কোনো প্রদাহ হয়, বা সেখানে যদি কোনো কারণে ধরেন যে টেন্ডনের যে প্যাটার্নটা সেটা নষ্ট হয়ে যায়, সেটা হতে পারে ওভার ইউজের কারণে, অতিরিক্ত ব্যবহার কারণে হতে পারে, অতিরিক্ত ওয়েটের কারণে হতে পারে, যে কোনো বাত সেটা যদি ওই টেন্ডনে আক্রমণ করে তাহলে কিন্তু গোড়ালি ব্যথা হতে পারে। আর যদি এমন হয় যে যা পায়ের গোড়ালির নিচের দিকে ব্যথা, তাহলে সেক্ষেত্রে আহ, এখানে একটা মিসনোমার আমি বলে যাই। আপনি খেয়াল করবেন যে পেশেন্টরা কিন্তু পায়ের গোড়ালি ব্যথা হলে এক্সরে করে, এবং এক্সরেতে অনেক সময় একটা রিপোর্ট আসে এরকম লিখা যে ক্যালকেনিয়াল স্পার। অনেক রুগীরাও দেখবেন খেয়াল করবে এটা নিয়ে আমাদেরকে মেসেজ করে, ফোন করে, স্যার আমার পায়ের গোড়ালিতে হাড় বেড়ে গেছে। কেন বাবা, কি হয়েছে? পায়ের গোড়ালিতে স্যার হাড় বেড়ে গেছে, ডাক্তার সাহেব দেখিয়েছে এরকম, হাড়টা সামনে বের হয়ে আসলো আর রিপোর্টে লেখা আছে ক্যালকেনিয়াল স্পার। এবং রুগী খুব ভয় পেয়ে যায় যে এটা অপারেশন করে এই হাড় কেটে ফেলবে কিনা, নানা রকম চিন্তা ভাবনা চলতে থাকে। প্রকৃতপক্ষে দেখা গেছে যে এই ধরনের হাড় বৃদ্ধির কারণে পায়ের গোড়ালির ব্যথা আসলে হয় না। পায়ের গোড়ালির ব্যথা হয় মূলত হচ্ছে গোড়ালিতে একটা, এই যে আমাদের যে মেইন যে বোনটা আছে তার নাম হচ্ছে ক্যালকেনিয়াম, বড় যে হাড়টা আছে, এই ক্যালকেনিয়াম যে হাড়টা তার এবং স্কিন বা ত্বকের মাঝখানে একটা পর্দার মতো থাকে মোটা, যাকে আমরা বলি প্লান্টার ফাসা। এই প্লান্টার ফাসাতে অনেক সময় প্রদাহ হয়, যাকে ইংরেজিতে আমরা প্লান্টার ফাসাইটিস বলি। এই প্লান্টার ফাসাইটিস হলে কিন্তু পায়ের গোড়ালি ব্যথা হতে পারে। এবং এই রুগীরা যেটা এসে বলবে, স্যার আমি রাতে ভালোই থাকি, সকালবেলা যখন ঘুম থেকে উঠে ফ্লোরে বা মাটিতে পাটা দেই তখন তীব্র ব্যথা অনুভব করি, তারপর 10, 15, 20 মিনিট হাঁটতে হাঁটতে আস্তে আস্তে স্যার ব্যথাটা কমতে থাকে। কোনো ব্যথার ওষুধ খেয়ে খুব একটা উপকার পাই না, সাময়িক হয়তো ব্যথা কমে, কিন্তু পরের দিন স্যার আবার ঠিকই আমার ব্যথা হয়। এই ধরনের রুগীদের কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন ওনাদের থাইরয়েডের প্রবলেম থাকে, ওনাদের ডায়াবেটিস থাকে অনেক সময়, এবং ওনাদের ওভার ওয়েট হয়ে থাকে, মানে ওবেসিটি বা স্থূলতা থাকে, শরীরের ওজন বেশি থাকে। ফলে দেখা যায় যেহেতু ওভার ইউজ করছেন এবং পায়ের গোড়ালিতে খুব বেশি প্রেসার পড়ছে দীর্ঘ সময় ধরে, ফলে দেখা যাচ্ছে ওনাদের পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে। আর এর ট্রিটমেন্ট তো যদি আমি বলতে চাই, এর অনেক ধরনের চিকিৎসা আছে। সবচেয়ে বড় যেটা আমরা বলি সেটা হচ্ছে যে নরম যে হিল কুশন, যেটা আমরা বলি নরম জুতা ইউজ করতে বলি। অনেক সময় এখন দেখবেন বাজারে ডক্টর শু অ্যাভেলেবল থাকে, সেগুলো ইউজ করতে বলি। কি বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে সেগুলো আমরা করতে বলি। এবং এগুলো তো যদি পেশেন্ট ভালো না হয় সেক্ষেত্রে আধুনিক যে চিকিৎসা পিআরপি বা রিজেনারেটিভ মেডিসিনের আমরা সহায়তা নিই, তার মাধ্যমে পেশেন্ট কিন্তু সম্পূর্ণ ভালো বোধ করে। ধন্যবাদ স্যার। স্যার, পরবর্তী কোশ্চেনে যাব, সেটা হলো তাসলিমা হুদা জানতে চেয়েছেন, হাঁটুতে ব্যথা, নামাজ পড়ার পর উঠে দাঁড়ানোর সময় ব্যথা লাগে, কি করতে পারি? ভেরি, আসলে আপনি প্রশ্ন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনার যদি সাথে যদি আপনার বয়সটা বলতেন, বা আপনার কোনো ডায়াবেটিস আছে কিনা, বা আপনি কোনো হাঁটুতে আঘাত পেয়েছেন কিনা, বা জি আপনার স্যার। ওজন উচ্চতা কতটুকু, তাহলে কিন্তু আমাদের জন্য অ্যান্সার দিতে খুব সহজ হয়, এবং আপনিও পারফেক্ট উত্তরটা পান। তবে আমি যেটা বলতে চাই, আপনার যেহেতু নামাজ পড়ার পর উঠানোর সময় ব্যথা লাগে, এইসব ক্ষেত্রে দেখা যায় যারা মধ্যবয়সী বা একটু বয়স যাদের বেশি, মহিলা, তাদের ক্ষেত্রে মূল কারণ হয় কিন্তু অস্টিও আর্থ্রাইটিস বা হাড়ের ক্ষয়রোগ জনিত বাত, যেটা হাঁটুতে এফেক্ট করে। এবং এর ফলে পেশেন্টের প্রাথমিক পর্যায়ে দেখা যায় সিঁড়ি দিয়ে নামতে, নামাজ থেকে উঠতে, রিক্সায় উঠতে বা রিক্সা থেকে নামতে, সিএনজিতে উঠতে নামতে এই পেশেন্টদের প্রথমে হাঁটুতে ব্যথা আসে। পরবর্তীতে আস্তে আস্তে দেখা যায় তার রেস্টেও ব্যথা চলে আসে, হাঁটু ফুলে যায়, হাঁটু গরম হয়ে যায়, এই ধরনের নানা রকম সমস্যা ওনারা ভোগে। তাহলে প্রাথমিক, আপনার সাথে যদি কথা বলে আপনার প্রশ্নটা দেখে বোঝা যাচ্ছে যে আপনি হয়তো প্রাথমিক পর্যায়ে আছেন, সেজন্য নামাজের পরে আপনার সমস্যাটা হচ্ছে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, বাসায় হালকা এক্সারসাইজ করতে পারেন। হাঁটুর যে আশেপাশের মাংসপেশি আছে সেগুলোকে শক্তিশালী করলে কিন্তু হাঁটুর ব্যথা অনেক ক্ষেত্রে কমে যায়। এবং আপনার যদি ব্যথাটা
3 মাসের অধিক সময় হয়, তাহলে কিন্তু আপনি চাইলে সেখানে গরম সেক দিতে পারেন, এবং গরম সেক দিলে আস্তে আস্তে উপকার পাবেন। এবং কিছু ব্যথানাশক মেডিসিন আছে যেগুলো প্রেসক্রিপশন ছাড়া খাওয়া যায়, যদি আপনার হাঁপানি, শ্বাসকষ্ট বা ডায়াবেটিস এই ধরনের প্রবলেম না থাকে, তাহলে আপনি সেটা খেয়ে দেখতে পারেন। তাতেও যদি আপনার ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে অবশ্যই আপনাকে ব্যথা বিশেষজ্ঞ বা ব্যথা নিয়ে যারা কাজ করেন এই ধরনের চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর আপনার রোগের কারণটা ঠিক করে চিকিৎসাটা নিতে হবে। স্যার স্যার অসংখ্য ধন্যবাদ। উম, দর্শকদের উদ্দেশ্যে বলছি আবারও, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে মেরুদণ্ড, হাড় ও জয়েন্টের ব্যথায় জিজ্ঞাসা। এই বিষয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন, কোনো তথ্য জানার থাকে, তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। সেক্ষেত্রে আপনার বয়স, উচ্চতা, ওজন এবং কোনো ড্রাগ খাচ্ছেন কিনা সেটা অবশ্যই মেনশন করবেন। ধন্যবাদ। হ্যাঁ, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। সেটা হলো, শহীদুল ইসলাম শামীম লিখেছেন, আহ, বেশিরভাগ পরিস- ক্ষেত্রে বেশিক্ষণ বসে পড়াশোনা করলে আমার কোমর ব্যথা হয়। স্যার, এক্ষেত্রে কি করণীয়? বেশিক্ষণ বসে পড়াশোনা করলে কোমর ব্যথা হয়, আচ্ছা। শহীদুল ইসলাম শামীম, আপনি বেশিক্ষণ বসে থাকছেন, বসে যখন থাকছেন তখন আপনার কোমরে ব্যথা হচ্ছে। আসলে কোমরে ব্যথার একটা বড় কারণ হচ্ছে কি, আমাদের যে আমি বলেছি দুটো হাড়, আমি যদি একটু দেখাই না, একটু দেখালে বলা জি ভালো হবে। স্যার। আমাদের এটা কোমর যদি আমরা ধরি, এই দুটো হাড়ের মাঝখানে একটা ডিস্ক থাকে, দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ এই হ্যাঁ দুইটা স্যার, দেখা হাড়ের যাচ্ছে। মাঝখানে একটা ডিস্ক থাকে, এই দুই হাড়ের মাঝখানে ডিস্ক থাকে। এখন আপনি যখন এভাবে বসে আছেন, আপনার শরীরের পুরো প্রেসারটা কিন্তু এখানে পড়ছে। ফলে দেখা যাচ্ছে এই প্রেসারটা আলটিমেটলি ডিস্কের উপর গিয়ে পড়ছে, এবং ডিস্কের মধ্যে যে প্রেসারটা সেটা বেড়ে যাচ্ছে। আপনি দীর্ঘক্ষণ যখন বসে থাকেন, এটা ডিস্কের মধ্যে প্রেসার বেড়ে যাওয়ার কারণে সেখানে কিন্তু সঠিক পরিমাণ পুষ্টি যায় না। কারণ আমাদের শরীরের প্রত্যেকটা অংশেরই হচ্ছে পুষ্টি প্রয়োজন, সবার রক্তের প্রয়োজন, এবং রক্তের মাধ্যমেই কিন্তু পুষ্টিটা সেখানে যায়। যখন আপনার ডিস্কে সঠিক পরিমাণ পুষ্টি যাচ্ছে না দীর্ঘক্ষণ বসে থাকার কারণে, তখনই কিন্তু আপনার কোমরে ব্যথা হচ্ছে। আপনার ব্রেনের কাছে চলে যাচ্ছে যে তুমি আর এতক্ষণ বসে থাকতে পারবে না, তোমাকে কি করতে হবে, উঠে দাঁড়াতে হবে বা পজিশন চেঞ্জ করতে হবে। তাহলে এটা করলে কি হয়, তখন সেখানে আবার রক্ত চলাচলটা বেড়ে যায়। আশা করছি আপনি বুঝতে পারছেন বিষয়টা। তাহলে আপনাকে বডি যেহেতু বলছে যে আপনার দীর্ঘক্ষণ বসে থাকলে আপনার ব্যথা হচ্ছে, তাহলে আপনার এই প্রথম কাজ হচ্ছে এই কাজটা আপনার করা যাবে না। আপনাকে যেটা করতে হবে, 10 মিনিট, 20 মিনিট বা এই ধরনের একটা বা 30 মিনিট বসার পরে আপনাকে উঠে দাঁড়াতে হবে, বা একটা পজিশন চেঞ্জ করতে হবে, এবং করে যদি আপনি মেনটেন করেন, তাহলে দেখবেন আপনার কোমর ব্যথাটা হচ্ছে না। তারপরেও যদি আপনার এই প্রবলেমটা হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক্সপার্ট কাউকে দেখাতে হবে। দেখিয়ে এর স্পেসিফিক কারণ, যদি ডিস্কের কোনো কারণ হয়, অনেক সময় ইন্টারনাল ডিস্ক ডিসরাপশন বা আইডিডি আমরা বলি সংক্ষেপে, এই প্রবলেমের কারণেই কিন্তু এই ধরনের ব্যথা হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে ট্রিটমেন্টে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমরা পরবর্তী কোশ্চেনে যাব। সেটা হলো, ফেরদৌস হাসান ফিরোজ জানতে চেয়েছেন, মাল্টিপল জয়েন্ট পেইন করার জন্য কি কি করণীয়, এবং কি কি আমি ব্যায়ামের বুঝতে মাধ্যমে এই পেরেছি, ব্যথা উনি মেবি জি স্যার। আমি বুঝতে পেরেছি, অসুবিধা নেই। ফেরদৌস হাসান ফিরোজ সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। উনি বলছেন যে ওনার বেশ কয়েকটা জয়েন্টে যখন ব্যথা করবে তখন উনি কি করবেন, এমন কোনো ব্যায়াম কি আছে এর মাধ্যমে উনি ভালো থাকবেন। আসলে জয়েন্ট পেইন নিয়ে যদি একটু বলতে চাই, জয়েন্ট পেইনকে আমরা কয়েকভাবে ভাগ করতে পারি। অস্থি সন্ধির ব্যথাকে, একটা হতে পারে কোনো একটা রোগীর শুধু একটা জয়েন্টে ব্যথা হতে পারে, সেটাকে আমরা ডাক্তারি ভাষায় মনো আর্থ্রাইটিস বলি। আর্থ্রাইটিস মানে হচ্ছে জয়েন্টে ব্যথা ও ফুলে যাওয়া, বা যেখানে সাইনোভাইটিস থাকে। আর আমরা যদি বলি মাল্টিপল, সরি, আর্থ্রাইটিস এর কথা আমি বলছি, হ্যাঁ। তা আর্থ্রাইটিস আর মনো মানে হচ্ছে একটা, তাহলে মনো আর্থ্রাইটিস মানে একটা জয়েন্টে ব্যথা। আর যদি দেখা যাচ্ছে একের অধিক জয়েন্ট, 2 থেকে 4টা জয়েন্টে ব্যথা যদি হয়, তাহলে সেটাকে আমরা বলি অলিগো আর্থ্রাইটিস। আর যদি 4-এর অধিক, 5 বা তার বেশি জয়েন্টে ব্যথা, তাহলে সেটাকে আমরা বলি পলি আর্থ্রাইটিস। তাহলে আপনার প্রশ্নটা আসলে হয়তো অলিগো আর্থ্রাইটিস বা পলি আর্থ্রাইটিস নিয়ে, মানে আপনার একের অধিক জয়েন্টে ব্যথা হচ্ছে। একের অধিক জয়েন্টে ব্যথা হলে প্রথমে আমরা দেখি যে এটা কি কারণে হচ্ছে। যদি দেখা যায় 2 থেকে 4টা জয়েন্টে ব্যথা হয়, তখন আমরা চিন্তা করি এটা কি জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস কিনা। রোগীর বয়স যদি কম হয়, রোগীর বয়স যদি বেশি হয়, তাহলে আমরা চিন্তা করি যে এটা পেশেন্টের কোন রকম বাতের জন্য হচ্ছে কিনা, বিশেষ করে স্যারোনেগেটিভ আর্থ্রোপ্যাথি যেটা। স্যারোনেগেটিভ আর্থ্রোপ্যাথি আমি একটু আগে বলেছি, এসপিএন নামক এক ধরনের বাত আছে, সেই জন্য কিন্তু এই ধরনের পেশেন্টের 2 থেকে 4টা জয়েন্টে কিন্তু ব্যথা হতে পারে।
তাহলে সেক্ষেত্রে তার স্পেসিফিক ট্রিটমেন্ট লাগবে। সঠিক সময়ে শুধু যদি রোগী যদি সঠিক কারণটা বের না করে ওষুধ শুধুমাত্র ব্যথানাশক ওষুধ খেয়ে মনে করে যে আমি তো ভালো আছি, তাহলে কিন্তু প্রকারান্তরে 1-2 বছর বা কিছু সময় যাওয়ার পর ওনার কিন্তু তীব্র ব্যথা হবে এবং তখন আর ব্যথার ওষুধও কাজ করতে চাইবে না এবং জয়েন্ট গুলো আস্তে আস্তে ডিস্ট্রাকশন হতে থাকে এবং তার ক্ষতিকর প্রভাবগুলো শরীরের উপর পড়তে থাকে। তাহলে সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই, আপনার যদি একাধিক জয়েন্টে ব্যথা হয় তাহলে অবশ্যই কিন্তু ব্যথার কারণটা আগে নির্ণয় করতে হবে। ব্যথার কারণ না নির্ণয় করে শুধু যদি কেউ ব্যায়াম করতে থাকে, ব্যথার কারণ না নির্ণয় করে শুধু যদি কেউ ধরেন ব্যথানাশক ওষুধ খেতে থাকে, তাহলে কিন্তু সেটা কোনো আধুনিক চিকিৎসা হলো না এবং সেটা কিন্তু প্রকারান্তরে রোগীর জন্য খারাপ হবে। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার যদি এক এক বা একাধিক জয়েন্টে ব্যথা হয়, সেটা যদি অল্প কয়েকদিনের মধ্যে ভালো না হয়, তাহলে অবশ্যই এক্সপার্ট কারো কাছে যেতে হবে। আরেকটা যেটা বলতে চাই, যদি 5 বা তার বেশি জয়েন্টে ব্যথা হয়ে থাকে আপনার, সেক্ষেত্রে আবার ডাক্তার সাহেবরা চিন্তা করেন যে এটা হলো পলিআর্থ্রাইটিস এবং এই জন্য কোনো ভাইরাস ইনফেকশন যদি থাকে, যেমন আমাদের দেশে কিছুদিন আগে হয়েছিল চিকুনগুনিয়ার পরে, চিকুনগুনিয়া ভাইরাস অনেককে এফেক্ট করছিল, তারপরে দেখা যাচ্ছে ওনাদের পলিআর্থ্রাইটিস মানে অনেকগুলো জয়েন্টে ব্যথা হচ্ছিল, যেটা খুবই কমন আমরা দেখেছি। তারপর আরো বেশ কিছু ভাইরাস আছে যেগুলোর ইফেক্টের পরে কিন্তু এ ধরনের পলিআর্থ্রাইটিস বা মাল্টিপল জয়েন্টে ব্যথা হতে পারে। এবং পাশাপাশি রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথা আমি বলেছি শুরুতেই লাইভের, যে এর কারণে কিন্তু মাল্টিপল জয়েন্টে ব্যথা হয় এবং পেশেন্টের কিন্তু বিশেষ করে হাত এবং পায়ের ছোট ছোট জয়েন্ট গুলোতে ব্যথা হতে থাকে এবং পেশেন্ট সকালবেলা ঘুম থেকে উঠার পর বলে যে স্যার আমার তো হাতটা মুষ্টিবদ্ধ করতে পারি না, হাতটা কেমন যেন শক্ত হয়ে থাকে, জড়তা চলে আসে। কিছুক্ষণ আমি ব্যায়াম ট্যায়াম করার পর বা এরকম একটু হালকা ম্যাসেজ করার পর 0.5 ঘন্টা 1 ঘন্টা পরে গিয়ে আমার আস্তে আস্তে এটা জ্যামটা মনে হয় আস্তে আস্তে ছুটছে। তো এরকম যদি কারো হয় এবং তার মাল্টিপল জয়েন্টে ব্যথা থাকে, তাহলে দেরি করা উচিত না, দ্রুত চিকিৎসকের কাছে চলে যাওয়া উচিত। আর ব্যায়ামের কথা যদি আমি বলি, যদি আপনার রোগ ডায়াগনোসিস হয়ে যায় যে আপনার কি কারণে এই আর্থ্রাইটিসটা বা জয়েন্ট পেইনটা ডেভেলপ করছে, সেক্ষেত্রে সেই অনুসারে স্পেসিফিক ব্যায়াম আছে এবং সেই ব্যায়ামে আপনি যেতে হবে। এটা ব্রড সেন্সে বলা মুশকিল। এটা স্পেসিফিক কারণ নির্ণয় করার পর যে ব্যায়ামটা আপনার প্রয়োজন সেটা আপনাকে এক্সপার্ট ডক্টর আপনাকে দিবেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ স্যার। আরেকটা কমেন্টস নিচ্ছি। শারমিন নিতু জানতে চেয়েছেন, প্রেগনেন্সিতে হাতে পায়ে ব্যথা এবং মাংসপেশিতে টান পড়ার কারণ কি এবং এর প্রতিকার কি? চমৎকার প্রশ্ন। আসলে প্রেগনেন্সিতে আমাদের মায়েদের কিন্তু একটা লালিত স্বপ্ন যে ওনারা প্রেগনেন্ট হবে, কিন্তু প্রেগনেন্সির আহ, সাথে এই ব্যথাটা কিন্তু ওতপ্রোতভাবে আমরা দেখি জড়িত। প্রেগনেন্সি পিরিয়ডে যেমন পেশেন্টের মাংসপেশিতে ব্যথা হতে থাকে, কোমরে ব্যথা হতে থাকে, এবং প্রেগনেন্সির পরে সেটা নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান সেকশন হোক, তারপরেও দেখবেন পেশেন্টের কিন্তু এই মাংসপেশির ব্যথা বা কোমরে ব্যথা এই প্রবলেম গুলো কিন্তু খুবই খুবই কমন। আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু এই রোগ এই সমস্যাটা প্রতিরোধ করা যায়। উন্নত বিশ্বে যেটা দেখা যায়, একজন মা যখন গর্ভধারণ করেন, ওনাকে যেমন একজন গাইনোকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ান ওনারা যেভাবে দেখে কাউন্সিলিং করেন প্রপার, এবং তখন কিছু এক্সারসাইজ দিয়ে দেন, যে এক্সারসাইজ গুলো বাচ্চা এবং মা দুজনের জন্যই কিন্তু ভালো এবং দুইজনের জন্যই সুবিধাজনক, এবং পরবর্তীতে এই ব্যায়ামগুলো যদি তারা প্রেগনেন্সি পিরিয়ডে করেন, তার কিন্তু প্রেগনেন্সির পরে প্রসব পরবর্তী কোমরে ব্যথা বা মাংসপেশি ব্যথা বা পেশে টান পড়া এই প্রবলেম গুলো কম হয়। কারণ আপনি দেখবেন আহ একটা বেবি যখন মা কনসিভ করছেন, তো এই বেবিটা আস্তে আস্তে বড় হতে থাকে, ফলে দেখা যায় তার শরীরের যে লিগামেন্ট গুলো আছে, জয়েন্ট গুলো আছে, সেগুলোতে কিন্তু ব্যাপক পরিবর্তন হয় এবং সেগুলো আস্তে আস্তে বড় হতে থাকে সময়ের সাথে সাথে, এবং ডেলিভারির পরে আবার দেখবেন যে সেটা আগের পর্যায়ে ফিরে যেতে থাকে। ফলে দেখা যাচ্ছে শরীরে এই যে হরমোন জনিত কারণে যে পরিবর্তনটা আসে, সেটার পরবর্তীতে কিন্তু সঠিকভাবে যদি সেটা ইনভলিউশন না হয় বা আগের পর্যায়ে না যায়, তাহলে কিন্তু আপনার এই ধরনের পেইন ডেভেলপ করে। এবং প্রেগনেন্সিতে দেখবেন মায়েদের যে পজিশনটা, আমাদের কোমরের একটা কার্ভেচার থাকে যেটাকে আমরা প্রাকৃতিক কার্ভেচার বা ন্যাচারাল কার্ভেচার বলি। সেটা হচ্ছে লর্ডোটিক কার্ভেচার, যেটা ডাক্তারি ভাষায় বলা হয় লর্ডের মতো স্ট্রেট একটা কার্ভেচার আছে, হ্যাঁ। তো এই কার্ভেচারটা কিন্তু নষ্ট হয়ে যায়, কারণ বেবিটা যেহেতু সামনে থাকে, অ্যাবডোমেনটা একটু বাল্জ হয়ে থাকে মায়েদের, এবং সেক্ষেত্রে তার যে অ্যাক্সিসটা মানে ওয়েট, যে শরীরের ওজনটা যে মাথা থেকে পায়ের তলা দিয়ে মাটিতে নেমে যাবে, সেই অ্যাক্সিসটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, এবং চেঞ্জ হওয়ার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে কার্ভেচারে প্রভাব পড়ে এবং পেশেন্টের কিন্তু মাংসপেশি টান পড়ে এবং তার আলটিমেটলি পরবর্তীতেও কিন্তু ডেলিভারির পরেও ব্যাক পেইন ডেভেলপ করে। তাহলে সচেতনতা আসতে হবে ডিউরিং প্রেগনেন্সি।
আপনি যখন প্রেগনেন্ট হলেন আপনার ডক্টরের সাথে কথা বলুন যে ওই সময় আপনার কি এক্সারসাইজ করা প্রয়োজন, কি ধরনের অ্যাক্টিভিটি করা প্রয়োজন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি এই ধরনের প্রবলেম থেকে আম, উত্তরণ করতে পারবেন। স্যার অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে বলে দেওয়ার জন্য। স্যার আমরা পরবর্তী কমেন্টসে যাব। শারমিন আক্তার পাখি জানতে চেয়েছেন, ঘুমের মধ্যে হঠাৎ পিঠ টেনে ধরে ও কোমরে ব্যথা হয়, মা, যা 2 দিন পর্যন্ত থাকে। এক্ষেত্রে স্যার করণীয় কি এবং কারণটা কি? হুম হুম। হ্যাঁ, ঘুমের মধ্যে হঠাৎ পিঠ টেনে ধরছে এবং কোমরে ব্যথা হচ্ছে, তার মানে উনি এত ব্যথা হচ্ছে যে উনি জেগে যাচ্ছেন, না হলে তার উনি বুঝতে পারতেন না যে ঘুমের জি মধ্যে পিঠ স্যার। টেনে ধরছে না কি হচ্ছে, তাই না? তীব্র ব্যথা হচ্ছে। সেটা অনেক সময় হয় কি, আহ, 3-4টা স্পেসিফিক কারণ আছে। কিছু কিছু পেশেন্ট আছে যে তারা এমন ধরনের কাজ করেন যেখানে অনেক বেশি ডিহাইড্রেশন হয় বা পানি শূন্যতা হয়, সারাদিন রোদে দৌড়াদৌড়ি করেন, মার্কেটিং এর জব করেন, আমি খুব ইজিলি বলছি, বা এমন জব করেন যেখানে ওনার ডিহাইড্রেশন হচ্ছে, পানি এডিকুয়েটলি খাচ্ছেন না, শরীরে পানি শূন্যতা তৈরি হয়। এই ধরনের পেশেন্টটি কিন্তু রাতের বেলা এই ধরনের নকটার্নাল ক্র্যাম্পিং হয়। নকটার্নাল মানে রাতের বেলা ক্র্যাম্পিং হয়, মাসল গুলো ক্র্যাম্প হয়, স্পাজম হয় এবং পেশিতে টান পড়ে, তীব্র ব্যথা হয়। সেটা কোমরে হতে পারে এবং হচ্ছে আমাদের যে পায়ের মাংসপেশি সেখানেও কিন্তু হতে পারে। আরেকটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে ওভার ইউজ যদি কেউ করে, তাহলে দেখা যায় রাতে যখন শিথিলতা আসে তখন কিন্তু ওনার স্পাজম হয় এবং এই ব্যথাটা আসতে পারে। আরেকটা বিষয় হচ্ছে অ্যাবনর্মাল পজিশনে যদি পেশেন্ট শোয়, মানে দেখা গেল যে উনি এমন একটা ভঙ্গিতে দীর্ঘক্ষণ ধরে শুয়ে আছেন যার কারণে ওনার পেশিতে টান পড়তে পারে। জি স্যার। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমরা পরবর্তী কমেন্টসে যাব। তৌহিদুল ইসলাম জানতে চেয়েছেন, স্যার আমার মাঝে মাঝে মেরুদণ্ডে ব্যথা করে, আমার কি করা উচিত ব্যথা কমানোর জন্য? ধন্যবাদ। নজরুল ইসলাম, মেরুদণ্ডে আপনার মাঝে মাঝে ব্যথা করছে, তার মানে আপনার ব্যথাটা হয়তো সহনীয় মাত্রায় আছে, আমার আপনার কথা মানে ল্যাঙ্গুয়েজ দেখে আমি ধরে নিচ্ছি। এখন মেরুদণ্ডে ব্যথার বেশ কিছু কারণ আছে। আপনার বয়স যদি কম হয়, ধরেন আমি যদি 40-এর আগে চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে এক ধরনের কারণ, 40-এর পরে কিন্তু একটু ভিন্ন ধরনের কারণ। ইয়াংদের ক্ষেত্রে ডিস্কে প্রবলেমের জন্য, সেটা যদি হয় ইন্টারনাল ডিস্ক ডিসরাপশন বা পিএলআইডি বা প্রোলাপস ডিস্ক, ডিস্ক হার্নিয়েশন বা সায়াটিকা, এগুলোর জন্য কোমরে ব্যথা বেশি হয়। আপনার যেহেতু কোমরে ব্যথা পায়ের দিকে যাচ্ছে না, সেক্ষেত্রে আমি মনে করছি যে ডিস্কের প্রবলেমের জন্য এটা হওয়ার একটা সম্ভাবনা আছে। এছাড়া জয়েন্টের প্রবলেমের জন্য হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার যদি ওজন বেশি থাকে তাহলে ওজনটা কমিয়ে ফেলবেন। এবং আপনার যদি দেখা যাচ্ছে যে এমন কাজ করতে হয় যে অফিসে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, এমন যদি কাজ করতে হয়, তাহলে হচ্ছে দীর্ঘক্ষণ একটানা বসবেন না। আর আপনি যে চেয়ারটা ইউজ করেন, ব্যবহার করেন, সেই চেয়ারটা প্যাটার্নটা আপনি অবশ্যই চেঞ্জ করে নিতে পারেন, যে আপনার যেন স্ট্রেইট হয় বা আমার বডির যে ন্যাচারাল কার্ভ গুলো আছে সেটার সাথে চেয়ারটা যেমন ফিট করে, সেটাকে আমরা অর্থোপেডিক চেয়ার অনেক সময় বলি, বাজারে দেখবেন কিন্তু পাওয়া যায়। এবং বর্তমানে তো অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, যারা খুব ভালো কোম্পানিতে জব করে আমি দেখেছি যে আম, তা ওনার যে ডেস্কটা এবং চেয়ারটা ওনারা কিন্তু অফিস আর্গোনমিক্সটা ওইভাবে মেনটেন করে, ফলে কিন্তু এই যে ব্যাক পেন বা এই ধরনের প্রবলেম থেকে এড়ানো যায়। তাহলে আপনি ওজন কমাতে পারেন যদি বেশি থাকে। আপনি যেটা করতে পারেন, আপনার বসার যে ভঙ্গিটা সেটাতে পরিবর্তন আনতে পারেন। এবং আপনি যদি বেশি দিন ধরে আপনার ব্যথাটা হয়ে যায়, গরম সেক দিয়ে দেখতে পারেন কমে কিনা। এবং সাধারণ কিছু এক্সারসাইজ আছে কোমরের মাংসপেশি গুলো স্ট্রেংথ করার জন্য, শক্তিশালী করার জন্য, সেটা আপনি করতে পারেন যদি না আপনার তীব্র ব্যথা হয়ে থাকে, যদি না আপনার ব্যথা পায়ের দিকে না যায়। যদি কারো কোমরের ব্যথা পায়ের দিকে যায়, ব্যথা খুব তীব্র হয়, সেক্ষেত্রে কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়া এক্সারসাইজ করা উচিত না, কারণ সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। জি স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমরা পরবর্তী কমেন্টসে যাব। মহিউদ্দিন মাহমুদ জানতে চেয়েছেন, ব্যাক পেন প্রবলেম, ব্যাকলো 10 মিলিগ্রাম ট্যাবলেট খেলে সেরে যায়, আবার কয়েকদিন পর হয়, পার্মানেন্ট সলিউশন কি? হ্যাঁ, ব্যাক পেইনের সমস্যা, উনি একটা ওষুধের কথা বলেছেন যেটা একটা মাসল রিল্যাক্সেন্ট, মানে আপনি এই ওষুধটা খেলে আপনার মাসলটা রিল্যাক্স হচ্ছে বা শিথিল হচ্ছে, আপনার ব্যথাটা চলে যাচ্ছে, তার মানে আমি বুঝতে পারছি যে আপনার সেখানে একটা মাসল স্পাজম আছে, মাসলটা টাইট হয়ে আছে। এবং সেটা বেসিক্যালি আবার ওয়ান্স এগেইন অর্থাৎ কিন্তু এক জায়গায় ফিরে যাচ্ছে, যে আপনি যদি কারণটা যদি ঠিক করতে না পারেন, শুধুমাত্র মাসল রিল্যাক্সেন্ট খেয়ে কিন্তু আপনার ব্যথা দীর্ঘদিন ধরে ভালো থাকবে না। আপনি বলেছেন পার্মানেন্ট সলিউশন, আসলে পার্মানেন্ট বলে কোনো কথা আমি বলতে চাই না। আমি সবসময় যেটা বলি দীর্ঘস্থায়ী সমাধান। মানে আমরা কেউই কিন্তু পৃথিবীতে পার্মানেন্ট না, অলমোস্ট আমাদের পৃথিবীটাও কিন্তু পার্মানেন্ট না, তাই না? আমি যদি এইভাবে চিন্তা করি,
আমি বিষয়টা এভাবে বলতে চাই আপনাকে যে হ্যাঁ, দীর্ঘস্থায়ী কোনো সমাধান আছে কিনা। হ্যাঁ, দীর্ঘস্থায়ী সমাধান আগে কোমর ব্যথার জন্য অতটা না থাকলেও বর্তমানে কিন্তু কোমরে ব্যথার অত্যাধুনিক বেশ কিছু ট্রিটমেন্ট আসছে, ফলে দীর্ঘস্থায়ী সমাধান কিন্তু সম্ভব। এবং দেখা যাচ্ছে যে কোমরে ব্যথার আপনি জেনে অবাক হবেন, 90% পেশেন্ট কিন্তু হচ্ছে শুধুমাত্র তাদের জীবনযাত্রার পরিবর্তন, যে কাজগুলো করলে ওনার কোমরে ব্যথাটা হয় সেটা যদি পরিহার করেন, ওনার ওজনটা যদি কমান, সাধারণ কিছু ওষুধপত্র যদি খান, তাহলেই কিন্তু উনি ভালো হয়ে যান। এর বাইরে কোনো ট্রিটমেন্টই কিন্তু ওনার লাগে না, প্রয়োজন পড়ে না। সাথে হয়তো কিছু এক্সারসাইজ বা ব্যায়াম বা ফিজিওথেরাপি লাগে, এই। আর বাকি যে 10 ভাগ পেশেন্ট আছে, ওনাদের ক্ষেত্রেই ঘটে বিপত্তি। ওনাদের ক্ষেত্রে দেখা যায় 7 থেকে 8% পেশেন্ট আছে যাদের ক্ষেত্রে এই ঔষধ, জীবনযাত্রার পরিবর্তন, ওজন কমানো বলুন, ফিজিওথেরাপি বলুন, এগুলো কাজ করতে চায় না। ওনাদের ক্ষেত্রে দেখা যায় এই কোমর ব্যথা বারবার ফিরে আসতে থাকে, এবং সেক্ষেত্রে বর্তমানে ইন্টারভেনশন গুলো খুবই জনপ্রিয় আধুনিক সারা পৃথিবীতেই, এবং ইন্টারভেনশনের মাধ্যমে কিন্তু পেশেন্ট দীর্ঘস্থায়ীভাবে ভালো থাকছে। কোন রকম কাটাছেঁড়া ছাড়াই, কোন রকম সেলাই ছাড়াই, কোন রকম অজ্ঞান করা বা অ্যানেসথেসিয়া দেয়া ছাড়াই বা বড় অপারেশন করা ছাড়াই পেশেন্ট ভালো থাকছে। আর কিছু পেশেন্ট আছে 2 থেকে 3 ভাগ পেশেন্ট শতকরা, যাদের ক্ষেত্রে কিন্তু অপারেশন লাগছে। সেটা কি ধরনের পেশেন্টের ক্ষেত্রে অপারেশন লাগছে? যেই পেশেন্ট গুলোর ক্ষেত্রে দেখা যায় তাদের পায়ে অবশ অবশ ভাব চলে আসে, নির্দিষ্ট একটা জায়গা অবশ হয়ে গেছে একদম, এবং পেশেন্ট পায়ের যে শক্তি বা পাওয়ার সেটা কমে গেছে, প্রস্রাব পায়খানা তার ধরে রাখতে পারছেন না, অটোমেটিক হয়ে যাচ্ছে, বা ওনার কোমরে কোনো টিউমার হয়েছে সেজন্য ব্যথা হচ্ছে, টিউবারকুলোসিস ডেভেলপ করেছে, বা হয়ে অনেক বেশি ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, ওষুধ রেসপন্স করছে না। এসব কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে কিন্তু অপারেশন লাগে, বাকি ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু কোনো রকম অপারেশন ছাড়াই পেশেন্ট ভালো থাকে। হ্যাঁ, স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার পরবর্তী কমেন্টসে যাব। পারভেজ ইসলাম কিরণ জানতে চেয়েছেন, স্যার আমার 2 বছর আগে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, গোড়ায় জখম, কিন্তু পা ভাঁজ হয় না, কি করতে পারি? গোড়ায় গোড়ায় জখম বলতে উনি কি বোঝাচ্ছেন বুঝতে পারছি না। এটা কি হাঁটুতে হাঁটুতে ব্যথার কথা বলছেন, পা ভাঁজ করতে পারছেন না, নাকি পায়ের গোড়ালির কথা বলছেন? সম্ভবত হয়তো পায়ের গোড়ালির কথা হতে পারে। গোড়ালির কথা সেটা যদি আমি বলছেন ধরে স্যার। নেই তাহলে হচ্ছে পায়ের গোড়ালি ব্যথার ট্রিটমেন্টের ক্ষেত্রে। সুপ্রিয় দর্শক, আপনাদের সুবিধার জন্য আজকে আমি জানিয়ে দিচ্ছি আমাদের আলোচনার টপিকস হলো মেরুদণ্ড, হাড় ও জয়েন্টের ব্যথায় জিজ্ঞাসা। এ বিষয়ে আমাদের সাথে রয়েছেন অত্যন্ত সম্মানিত একজন অতিথি, তিনি হলেন ডক্টর এমডি জোবায়ের হোসেন, এমবিবিএস, সিএমসি, এমডি, বিএসএমএমইউ, এফআইপিএম ইন্ডিয়া, কনসাল্ট পেইন মেডিসিন, ঢাকা পেইন অ্যান্ড স্পাইন সেন্টার। আপনাদের যদি এ বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা আমাদের কমেন্টসের মাধ্যমে করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের বয়স, ওজন, উচ্চতা এবং যদি কোনো ঔষধ নিয়ে থাকেন সেটা জানাবেন। ধন্যবাদ। আমাদের অনেক কোশ্চেন চলে এসেছে। সময় স্বল্পতার কারণে হয়তো সব কোশ্চেনের অ্যান্সার দেয়া যাবে না, কিন্তু আমরা চেষ্টা করব সবাইকে সঠিক অ্যান্সার জানানোর জন্য। শহীদুল ইসলাম শামীম লিখেছেন, অনেক সুন্দর উপস্থাপনা হচ্ছে আর স্যার অনেক সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। থ্যাঙ্কস এ লট ফর দিস কাইন্ড অফ প্রোগ্রাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আর আপনি যে কোশ্চেন করেছেন, আশা করি আপনি আপনার কোশ্চেনের আনসার পেয়েছেন। ধন্যবাদ। তহিদুল ইসলাম লিখেছেন, ভেরি ইম্পর্ট্যান্ট টপিকস। স্যারকে অনেকেই ধন্যবাদ জানিয়েছেন, তাদের মধ্যে হলো হাসান আহমেদ, ওমর ফারুক, তহিদুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হলো মেরুদণ্ড, হাড় ও জয়েন্টের ব্যথায় জিজ্ঞাসা। আমাদের বাসায় কম বেশি এরকম পেশেন্ট থাকে যাদের প্রায় হচ্ছে মেরুদণ্ডের হাড়, জয়েন্ট ব্যথা হয়ে থাকেন। আমরা নিজেরাও এরকম প্রবলেমে ভুগে থাকি। তো এই বিষয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আজকে আপনারা আমাদের কমেন্টস এর মাধ্যমে জানাতে পারবেন। আমাদের সম্মানিত অতিথি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিবেন। যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের গেস্ট আমাদের প্রোগ্রামের সাথে সংযুক্ত হতে পারছে না, আমরা ওয়েট করব। তার আগে বলে দিচ্ছি, স্যার আমাদেরকে বলেছিলেন যে মেরুদণ্ডে হাড় ও জয়েন্টের ব্যথা কাদের বেশি হয়। এখানে বয়স্কদের একটা ব্যাপার আছে, যাদের বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে মেরুদণ্ডের হাড়, জয়েন্টের ব্যথা বাড়তে পারে।
সেক্ষেত্রে আরো একটা প্রবলেম হতে পারে, সেটা হলো অস্টিওপোরোসিস, মানে আস্তে আস্তে হাড় ক্ষয় হতে পারে। এজন্য আমাদের অনেক বেশি সচেতন হওয়া দরকার। আর আমরা অনেকেই করে থাকি যে আমাদের ব্যথা হলে আমরা অনেক বেশি পেন কিলার খেয়ে নিই। এটা করা যাবে না। আমাদের বিশেষজ্ঞ অতিথি এই বিষয়ে আরো সুন্দর করে ডিটেলস বলবেন। ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা অনেকেই কমেন্টস করেন কিন্তু বয়স, ওজন, উচ্চতা এবং কোনো ড্রাগ খাচ্ছেন কিনা সেটা উল্লেখ করেন না। পরবর্তীতে যখন কোশ্চেন করবেন অবশ্যই আপনার বয়স, ওজন, উচ্চতা এবং কোনো ঔষধ খাচ্ছেন কিনা সেটা সম্পর্কে জানাবেন। আমাদের অতিথি যখন পুরো বিষয়টা জানতে পারবে, আপনার প্রপার হিস্ট্রিটা পাবে, সেক্ষেত্রে তার জন্য প্রপার অ্যান্সার দেয়া এবং ট্রিটমেন্ট প্ল্যান দেয়া সহজ হবে। ধন্যবাদ। আমাদের কিছু মজার কমেন্টস এসেছে, আমরা এখান থেকে নিব। সেটা হলো, শহীদুল ইসলাম শামীম জানতে চেয়েছেন, উপস্থাপনা অনেক ভালো হচ্ছে। উপস্থাপকের কাছে জানতে চাই এক্সোলফিশিয়াল অথবা কোনো ডেন্টিস্টদের আনা হবে কিনা। এটা কনসেল লিমিটেড ডিসিশন নিবে আনা হবে কিনা। যদি ওরকম অ্যাক্সেস থাকে তাহলে অবশ্যই আনা হবে। মেক্সিলোফেশিয়াল সার্জন এবং রিনাউন্ড ডেন্টিস্টরা প্রোগ্রাম করতে পারবেন। ধন্যবাদ। হ্যালো। ইতিমধ্যে আমাদের অতিথি চলে এসেছেন। টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। অসংখ্য ধন্যবাদ দর্শক, ধৈর্য ধরে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, আমরা কি পরবর্তী কমেন্টসে হ্যালো। যাব? জি স্যার। হ্যাঁ, যাওয়া যায়। সম্ভবত নেট কানেকশনের জন্য প্রবলেম ছিল। আপনারা যাওয়া যায়। জি স্যার। স্যার, তৌহিদ ইসলাম জানতে চেয়েছেন, হাঁটুর জয়েন্টে ব্যথা কমানোর জন্য কি করা উচিত? হাঁটুর জয়েন্টে ব্যথা আপনি যেটা দেখতে হবে আসলে হাঁটুর জয়েন্টে ব্যথা যদি এই বয়সে হয় তাহলে ট্রমা বা আঘাতের ক্ষেত্রে বা ক্ষয়জনিত কারণে হাঁটুর জয়েন্টে ব্যথা হয়ে থাকে। এখন অস্টিও আর্থ্রাইটিস কারণে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, সেক্ষেত্রে আপনার যদি ওজন বেশি থাকে ওজন কমাতে হবে, কিছু ব্যথানাশক ওষুধ খেতে হবে, গরম সেক দিতে হবে, এবং যে কাজগুলো করলে আপনার প্রবলেম হয় মনে করেন সে কাজগুলো অ্যাভয়েড করতে হবে। এবং পাশাপাশি হচ্ছে যদি তাতেও কাজ না হয় সেক্ষেত্রে ইন্টারভেনশন পদ্ধতি, বিশেষ করে প্রলোজন বা প্রোলোথেরাপি, বিভিন্ন রকম ইন্টারভেনশন। সুপ্রিয় দর্শক, টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা বারবার নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি, সেজন্য অনেক দুঃখিত। আপনারা ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন। হ্যালো, জি স্যার। আমাকে দেখতে পাচ্ছেন? স্যার, হ্যাঁ, জি স্যার। স্যার, শুনতে পাচ্ছেন আপনি? আমি শুনতে পাচ্ছি। আমি ওই রোহিত সাহেবের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, আশা করছি উনি প্রশ্নের অ্যান্সার পেয়েছেন। জি স্যার। তারপরে পরে কোনো প্রশ্ন থাকলে আমরা যেতে পারি। জি স্যার। স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা পরবর্তী কোশ্চেনে যাব। সেটা হলো, এস এস সাজু জানতে চেয়েছেন, স্যার আমার L4 and L5 lumbar 4 and lumbar 5 ডিসপ্লাপস এমআরআই করার মাধ্যমে জানতে পারি। আমার এখন প্রচুর ব্যথা করছে, আমি কি অপারেশন ছাড়া স্থায়ী কোনো সমাধান পেতে পারি? হ্যাঁ, সাজু সাহেব অসংখ্য ধন্যবাদ, ভালো প্রশ্ন করেছেন। এই ধরনের প্রশ্ন আরো আসবে, আগেই আসবে আমি আশা করছিলাম। L4-5 ডিস্ক প্রোলাপস হচ্ছে আপনার এমআরআই তে এই ধরনের প্রবলেম হওয়ার পর পেশেন্টরা অনেক ঘাবড়ে যায়, এমআরআই তে কি আসলো, তার কি অপারেশন লাগবে কিনা। দেখা যাবে যে বিভিন্ন রকম স্কুল অফ থট আছে, দেখা যাচ্ছে পেশেন্ট অনেক রকম কনফিউজ হয়ে যায়।
ভাবে যে আমার মনে হয় অপারেশন করলে ভালো হবে নাকি অপারেশন না করলে ভালো হবে, এ ধরনের বিভিন্ন রকম চিন্তা ভাবনা তার মাঝে চলতে থাকে। তা আসলে আমি যেটা বলেছি, আপনি খেয়াল করছেন কিনা জানি না, কোমরে ব্যথা পিএলআইডি বা ডিস্ক প্রলাপসের কারণে যদি হয়ে থাকে 90% ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র জীবনযাত্রার পরিবর্তন, ঔষধপত্র এবং যদি পাশাপাশি আপনি কিছু এক্সারসাইজ এগুলো করেন ভালো থাকবেন। বাকি 10 ভাগের মধ্যে 7 থেকে 8 ভাগ পেশেন্ট কিন্তু কিছু ইন্টারভেনশন, কোন রকম কাটা ছেঁড়া বা অপারেশন ছাড়াই ভালো থাকে। দেখা যাচ্ছে যে আমরা রুট ব্লক বা যেখানে ওনার নার্ভে চাপ পড়েছে, ডিস্কটা প্রলাপস হয়েছে, সেখানে সরাসরি কিছু মেডিসিন প্রয়োগ করতে পারি, এর মাধ্যমে পেশেন্ট কিন্তু সুস্থ বোধ করে। মাত্র 2 থেকে 3 ভাগ পেশেন্ট আছে যাদের ক্ষেত্রে হচ্ছে অপারেশন লাগে। আর সেই পেশেন্ট কারা সেটাও আমি একটু আগে বলেছি, তারপর আমি আর একটু রিপিট করতে চাই। সেটা হচ্ছে, যদি আপনার ওই পেশেন্টের যদি পায়ে প্যারালাইসিস বা অবশ ভাব থাকে, যদি দেখা যাচ্ছে যে ওনার পায়ে উইকনেস ডেভেলপ করে, ওনার প্রস্রাব পায়খানা আটকে যাচ্ছে বা অটোমেটিক হয়ে যাচ্ছে, প্রস্রাব পায়খানার কন্ট্রোল ওনার নাই, বা কোমরের এমআরআই তে কোনো টিউমার এসেছে, এসব ক্ষেত্রেই অপারেশন লাগবে, বাকি ক্ষেত্রগুলোতে কিন্তু অপারেশন লাগে না। তো আপনার যদি L4-5 ডিস্ক প্রলাপস থাকে এবং সাথে যদি দেখা যায় এই প্রবলেম গুলো না থাকে, যে 3-4টার কথা আমি বলেছি, তাহলে কিন্তু আপনার অপারেশন লাগবে না, আপনি কনফিডেন্ট থাকতে পারেন। এবং সেক্ষেত্রে আপনি কোনো এক্সপার্ট ব্যথা বিশেষজ্ঞের সাথে কথা বলে ঔষধে যদি ভালো না হয় তাহলে আপনি ইন্টারভেনশনে যেতে পারেন। স্যার স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, ব্যথা তো অনেক ধরনেরই আছে, তাহলে একটা মানুষ কিভাবে বুঝবে যে তার ব্যথা মেরুদণ্ডে না জয়েন্টের ব্যথা? হ্যাঁ, এটা যে জিনিসটা আমি বলতে চাচ্ছেন, দেখুন মেরুদণ্ডে একটা মানুষ কিভাবে বুঝবে, মেরুদণ্ড বা স্পাইন তো আমাদের কোথা থেকে শুরু আমরা জানি, ঘাট থেকে শুরু হয়ে একদম সেটা কোমর পর্যন্ত না, এখানে যদি ব্যথা হয় তাহলে সেটা মেরুদণ্ডে বা স্পাইনে ব্যথা। আর স্পাইনের মধ্যে বা মেরুদণ্ডের মধ্যে অসংখ্য জয়েন্ট আছে, সেখানে ব্যথা কিনা সেটা বোঝার জন্য এক্সপার্ট ডক্টরই ভালো বলতে পারবে যে জয়েন্টের কারণে ব্যথা হচ্ছে কিনা। কারণ অনেক সময় জয়েন্টের লোকেশন গুলো ইম্পর্টেন্ট। ফ্যাসেট জয়েন্টে যদি ব্যথা হয় ওটা কিন্তু বাইরে থেকে প্রেস করলেই বিশেষজ্ঞ চিকিৎসক বুঝতে পারেন যে হ্যাঁ, ওনার এই ফ্যাসেট জয়েন্টে পেইন। তো এসআই জয়েন্টের ক্ষেত্রেও কিন্তু এক ধরনের টেস্ট আছে যাকে আমরা ফেভার টেস্ট বলি। এই টেস্টটা যদি একজন ডক্টর তার চেম্বারে নিজেই পেশেন্টের উপর করেন, উনি কিন্তু বুঝতে পারেন যে হ্যাঁ, ওনার এসআই জয়েন্ট থেকে ব্যথার উৎপত্তি হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এক্সপার্ট চিকিৎসক কিন্তু উনি জাস্ট ফিজিক্যাল এক্সামিনেশন করেও কিন্তু অনেক ধারণা নিতে পারেন যে জয়েন্টের জন্য হচ্ছে কিনা মেরুদণ্ডের ব্যথাটা। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমরা পরবর্তী কমেন্টস নিব। সুলতানা মুন্নি জানতে চেয়েছেন, জয়েন্ট ব্যথা নড়াচড়া করলে কটকট আওয়াজ হয়, বমি হয়, অর্থোপেডিক্সের কাছে যাব কিনা নাকি ব্যথা বিশেষজ্ঞ দেখাবো, পরামর্শ চাচ্ছি। হ্যাঁ, ভালো প্রশ্ন। আসলে জয়েন্টের ব্যথা নাড়াচাড়া করলে কটকট আওয়াজ হয়, মানে হয়তো সেখানে কোনো ক্ষয় থাকতে পারে, কোনো একটা ফ্রিকশন হচ্ছে যেখানে শব্দটা তৈরি হচ্ছে। আপনি অর্থোপেডিক্স কে দেখাতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি ব্যথা বিশেষজ্ঞ দেখাতে পারেন, ব্যথা নিয়ে যারা কাজ করেন তাদেরকে যেতে পারেন। এবং প্রাথমিক পর্যায়ে আপনি চাইলে কিন্তু একজন এমবিবিএস করা একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, উনি প্রয়োজনে আপনাকে রেফার করবেন কি কার কাছে যাওয়া প্রয়োজন, সেটাও কিন্তু আমি বলি যুক্তিযুক্ত। স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, পরবর্তী কোশ্চেনে যাব। সেটা হলো স্যার, মেরুদণ্ডের ব্যথাটা কি স্যার রেফারেন্ট পেইন হতে পারে? মানে আপনি বুঝতে চাচ্ছেন অন্য কোথাও থেকে ব্যথা এসে মেরুদণ্ডে আসতে পারে কিনা? জি হ্যাঁ, স্যার, আসতে সেটাও পারে, জানতে চাচ্ছি। আসতে পারে। স্যার, হুম। মেরুদণ্ডের ব্যথাটা কি রেফার হতে পারে কিনা শরীরের হ্যাঁ, বিভিন্ন হতে পারে, অঙ্গে? হতে পারে, হ্যাঁ হতে পারে, ডেফিনেটলি। এটা তো একটা ভালো প্রশ্ন। এই যে আমাদের একজন একটু আগে যে প্রশ্নটা করলেন, সম্ভবত তৌহিদ সাহেব, যদি ওনার নামটা আমি ভুল না করি, তৌহিদ মির্জা, ওনার ওনার যে L4-5 এর ডিস্ক বালজিং হয়েছে বা ডিস্ক প্রলাপস হয়েছে, এই ধরনের ক্ষেত্রে যদি নার্ভে প্রেসার পড়ে, এই নার্ভটা যতটুকু যায় ওই ব্যথাটা রেফার হয়ে কিন্তু ততটুকু চলে যায়। যেমন আমি গতদিন একটা পেশেন্ট পেলাম, পেশেন্ট আমাকে বলছিল, স্যার আমার তো হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা আগে ছিল, এখন কোমরে ব্যথা তো কম, আপনি আমাকে কোমরে কেন এমআরআই দিচ্ছেন, আমাকে তো হাঁটুর এমআরআই দিবেন। পেশেন্ট এইভাবে আমাকে বলছিল। পরে আমি ওনাকে এটাই বুঝাচ্ছিলাম যে দেখেন, আপনার মূল সমস্যাটা হচ্ছে কোমরে, যেহেতু কোমরের যে নার্ভ গুলোতে আপনার চাপ পড়েছে এবং সেই নার্ভটা যেহেতু হাঁটু দিয়ে চলে গেছে, ফলে আপনার এই কোমরের ব্যথাটাই হাঁটুতে চলে যাচ্ছে, আপনার হাঁটুর জন্য এই ব্যথাটা হচ্ছে না। তার মানে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে কোমরের ব্যথা হাঁটুর দিকে যেতে পারে, পায়ের গোড়ালি যেতে পারে, তারপর আমাদের একদম পায়ের আঙ্গুলে চলে যেতে পারে, পায়ের পাতায় যেতে পারে। এই ধরনের রেফার পেন হওয়ার সুযোগ আছে। স্যার, স্যার অসংখ্য ধন্যবাদ স্যার।
স্যার, আমরা পরবর্তী কমেন্টসে যাব। টাইলস ওয়ার্ক জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম, আমি জিয়া, মালয়েশিয়া থেকে, এজ 27। আমার মেরুদণ্ডের উপরে ডান পাশে খুব ব্যথা করে, অনেক কষ্ট হয়, দয়া করে কোনো অপশন বলবেন প্লিজ। স্যার, ট্রিটমেন্ট প্ল্যান জানতে চেয়েছেন উনি। ডেফিনেটলি ডেফিনেটলি। এবং আমার যেটা ভালো লাগছে, উনি মালয়েশিয়া থেকে আমাদেরকে দেখছেন, তাই না? তার মানে আমাদের এই যে কনসেল, এই তাদের যে অ্যাক্টিভিটি বা তাদের ওয়েবসাইটের যে কাজকর্ম, ফেসবুক পেজের যে কাজকর্ম, সেটা সেই মালয়েশিয়াতেও পৌঁছে গেছে। এটা খুব ভালো জি স্যার। লাগছে যে মানুষরা কিন্তু স্বাস্থ্য সচেতন হচ্ছে, এবং ওনারা কিন্তু এই ধরনের অপশন গুলো চেক করে যে আসলে কোন ডক্টর বেটার হবে বা কোথায় গেলে উনি একটা ভালো পরামর্শ পাবেন। আচ্ছা। এই অনলাইনের এই অ্যাক্টিভিটি গুলোর কারণে কিন্তু পেশেন্টরা, আমি মনে করছি, অনেক অনেক উপকৃত হচ্ছে। যাই হোক, ওনার স্যার। প্রশ্নের জবাবে বলতে চাই, আপনার বয়স কিন্তু কম। অল্প বয়সে আপনার হচ্ছে কোমরে ব্যথা হচ্ছে, এবং সেটা আপনি অনেক বেশি কষ্ট পাচ্ছেন, আমরা ব্যথিত। তা আপনার ক্ষেত্রে আসলে যদি আপনি হার্ড ওয়ার্ক করে থাকেন, সেক্ষেত্রে যে অ্যাক্টিভিটি গুলো করলে আপনার এই ব্যথাটা বেশি হচ্ছে, সেটাকে আপনাকে অবশ্যই সেটা থেকে কমিয়ে আনতে হবে। এবং সেটা থেকে যদি পরিহার করা যায় তাহলে ভালো। পরিহার করতে যদি না পারেন, কমিয়ে আনতে হবে। আমরা একদম ইনএক্টিভ থাকতে বলি না। আমরা বর্তমানে কোমরে ব্যথা যারা চিকিৎসা করেন, সারা পৃথিবীতে বলা হয় যে অ্যাবসলিউট বেড রেস্ট বা সম্পূর্ণ বিশ্রামের কোনো প্রয়োজন নেই। শরীর যতটুকু অ্যালাউ করে ততটুকু আপনাকে কাজ করতে হবে। এবং পাশাপাশি হচ্ছে আপনি একদম ফোমের বিছানা বা নরম বিছানায় শুবেন না, একটু ফার্ম বিছানায় শুবেন। একদম শক্ত বিছানায় শোয়ার কথাও আমরা বলি না। এবং সামনে ঝুঁকে কাজগুলো কম করবেন। যদি এমন হয় যে হ্যাঁ, আপনাকে ভারী ওজন বহন করতে হয় বা ভারী ওজন ফ্লোর থেকে তুলতে হয়, সেক্ষেত্রে আপনি আগে নিচে বসবেন। বসে তারপর হচ্ছে আপনাকে হাঁটু ভাঁজ করে সোজা হয়ে ওই ওজনটা তুলে নিতে দাঁড়াতে হবে। এবং পাশাপাশি আপনার যদি ওজন বেশি থাকে শরীরের, সেটা আপনাকে কমাতে হবে। এবং এছাড়া আপনি চাইলে 2 সপ্তাহ বা 3 সপ্তাহের বেশি নয়, কোমরে বেল্ট বা লাম্বার কর্সেট, যেটা ডাক্তারি বেল্ট আমরা বলি বোঝানোর জন্য, সেটা আপনি ব্যবহার করতে পারেন। আপনি গরম সেক দিতে পারেন। এবং আপনি যদি আপনার নর্মাল যে বাথরুম বা টয়লেট আছে সেটা ইউজ না করে আপনি হাই কমোড ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে বেনিফিট পাবেন। আর যদি তাতেও আপনার না কমে, সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে, উনি যদি প্রয়োজন মনে করেন আপনার কোনো রক্ত পরীক্ষা বা আপনার কোনো এক্স-রে বা অন্য কোনো পরীক্ষা, যদি ইমেজিং স্টাডি লাগে, সেটা উনি করবেন। করার পরে আপনাকে স্পেসিফিক একটা গাইডলাইন দিবেন। আমি আপনাকে যেটা বলতে চাই, কোমরে ব্যথার কিন্তু অত্যাধুনিক অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি বর্তমানে প্রচলিত আছে, এবং এগুলো খুবই ইফেক্টিভ। ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু অপারেশন লাগে না। সো আপনি দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে আপনি বেটার একটা ট্রিটমেন্ট ফ্যাসিলিটিতে যেতে পারেন, এবং আশা করছি আপনি সুস্থ হবেন। জি স্যার, স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, পরবর্তী কমেন্টসে যাব। ইফতেরাক হোসেন জানতে চেয়েছেন, মেরুদণ্ড ক্ষয়ের কারণ ও প্রতিরোধের উপায় কি? উনি জানতে চাচ্ছেন মেরুদণ্ডের হাড়টা যদি ক্ষয় হয়ে যায় সেটা কেন হয়, সেটা প্রতিরোধ কারণ কি। আসলে হাড় ক্ষয় নিয়ে একটা বিভ্রান্তি বা একটা আহ, এই ধরনের বিভ্রান্তি কিন্তু জনমনে বেশ প্রচলিত। এবং আমরা একটা পেশেন্ট এর একটা এক্সরে করার পর যখন রুগীকে বলি, বা ডাক্তার সাহেব যখন বলেন হাড় ক্ষয় হয়ে গেছে, রুগী মনে করে যে হাড়ের কোনো একটা অংশ হয়তো ক্ষয় হয়ে চলে গেছে, এরকম একটা ধারণা তার মাথায় আসে। কিন্তু আসলে হাড় ক্ষয় বলতে কিন্তু আমরা সেটা বুঝি না। হাড় ক্ষয়কে ইংরেজি ভাষায় বলা হয় অস্টিওপোরোসিস, বা হাড়ের যে ঘনত্ব সেটা কমে যাওয়া। হাড়ের ঘনত্ব কমে যাওয়া বলতে কি, আমাদের হাড়ের মধ্যে বেশ কিছু মিনারেলস থাকে, তার মধ্যে ক্যালসিয়াম আছে এবং অন্যান্য অনেকগুলো মিনারেলস বা খনিজ উপাদান আছে, সেগুলো দিয়ে আমাদের হাড়টা তৈরি। এখন মানুষের বয়স বাড়ার সাথে সাথে যেটা হয়, এই মিনারেলস গুলো আস্তে আস্তে কমতে থাকে। এবং যখনই এগুলো কমতে থাকে, তখনই দেখা যাচ্ছে যে ওই হাড়ের ঘনত্বটা কমতে থাকে, যেটা আমরা একটা স্পেসিফিক পরীক্ষা আছে যেটাকে আমরা বিএমডি বলি, বোন মিনারেল ডেন্সিটি, বা হাড়ের ঘনত্ব নির্ণয়ের পরীক্ষা। সেই পরীক্ষা করে আমরা বুঝতে পারি যে পেশেন্টের হাড় ক্ষয় হচ্ছে কিনা। হাড় ক্ষয় বলতে আমরা বোঝাচ্ছি যে তার গুণগত মানটা কমে যাচ্ছে, হাড়টা পাতলা হয়ে যাচ্ছে, হাড়ের গঠনগত পরিবর্তন আসছে, হাড়ে ক্যালসিয়ামটা কমে যাচ্ছে। এইটাকে আমরা মিন করি। আমরা এটা মিন করি না যে হাড়ের কোনো একটা অংশ ক্ষয় হয়ে অন্যদিকে চলে গেল, এমনটা বুঝাই। তাহলে এটা গেল প্রথম কথা, এই বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই। কারণ যখনই পেশেন্টকে বলা হয় যে আপনার হাড় ক্ষয় হয়ে গেছে, উনি কিন্তু মানসিক ভাবে ভেঙে পড়ে। উনি ভাবতে থাকেন যে উনি হয়তো, ওনার কি হবে, কিভাবে এর ট্রিটমেন্ট হবে।
আবার যখন শুনেন যে না হাড় ক্ষয়ের কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট নাই, এরকম যখন শুনেন তখন তো ওনার মানসিকভাবে আরো ভেঙে যান এবং ভেঙে পড়েন। এবং আমরা অনেক পেশেন্টকে পাই দীর্ঘমেয়াদী ব্যথার রোগী যারা আলটিমেটলি দেখা যাচ্ছে যে মানসিকভাবে বিপদগ্রস্ত হন, এবং তাদেরকে মেন্টাল স্টেবিলিটির জন্য অনেক সময় আমরা কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছেও পাঠাই। বিভিন্ন রকম কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি থেকে শুরু করে এগুলাতেও তাকে যেতে হয় মেন্টালি স্ট্রেংথ বাড়ানোর জন্য। আমি এই কথাগুলো এই জন্যই বলছি, হাড় ক্ষয় বা এই ধরনের রিপোর্ট যখন আপনি শুনবেন তখন আপনি ঘাবড়ানোর কোনো কারণ নাই। এগুলোর স্পেসিফিক চিকিৎসা পদ্ধতি রয়েছে। আপনার যদি হাড়ের ঘনত্ব কমে, ঘনত্ব বাড়ানোর উপায় আছে, এবং ঘনত্বটা যেন আর না কমে সেই ব্যবস্থাও কিন্তু বর্তমানে প্রচলিত আছে। বিশেষ করে স্পেসিফিক বেশ কিছু মেডিসিন আছে যেগুলো বছরে একবার নিতে হয়, পরপর 3 বছরে 3টা নিতে হয় এমন যেমন আছে, এবং সপ্তাহে খাওয়ার ওষুধ আছে, মাসে খাওয়ার ওষুধ আছে। তবে এই ধরনের ওষুধটা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে খেতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, এবং আপনাকে হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি পরিমাণ খেতে হবে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কোথায় আছে আমরা সবাই জানি, দুধে আছে ক্যালসিয়াম, এছাড়া বেশ শাক সবজি বা আদার্স বেশ কিছু ফলমূল এগুলোতেও কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এগুলো, এবং সেগুলো আমরা খেয়ে কিন্তু এই যে হাড়ের যে গুণগত মান যে কমে যাওয়া সেগুলো কিন্তু আমরা রোধ করতে পারি। স্যার স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার পরবর্তী কমেন্টস নিব। শহীদুল ইসলাম শামীম জানতে চেয়েছেন, কোমর ব্যথায় ফিজিওথেরাপি কতটা কার্যকর নাকি ক্ষতিকর? স্যারের কাছে আমার আবারও প্রশ্ন। স্যার, as a dentist, I am working daily at dental chair side, and as a oral and maxillofacial surgeon, I do long duration OT, like 10 to 12 hours. My ankle pain, knee pain developed. Please tell me, sir, what will do as a preventive measure? Age 32, weight 75, height 5 feet 6 inches. Thank you in advance, sir. ধন্যবাদ ডক্টর সাহেবকে, উনি চমৎকার করে ওনার যে বিএমআইটা আমি ক্যালকুলেট করতে পারছি। প্রশ্নটা নিচে থাকলে ভালো হবে, একটু বড় প্রশ্ন, দুইটা জি পার্ট স্যার। আছে এই প্রশ্নে, এবং আমি সেভাবেই উত্তর দিচ্ছি। আমাদের আজকের হোস্টও একজন ডেন্টিস্ট, তো সে আশা করি তার জন্য এটা খুব কাজে লাগবে, সেই জন্য জি আমি স্যার, প্রশ্নটা অবশ্যই। ভালো করে অ্যান্সার দিতে চাই। তা কোমর ব্যথার জি স্যার। প্রথম কথা, ফিজিওথেরাপি কতটা কার্যকর, এটা ক্ষতিকর কিনা। কোমর ব্যথা নাই, যে কোনো ব্যথার ক্ষেত্রেই কিন্তু ফিজিওথেরাপি একটা বিশেষ বিশেষ পার্ট। আসলে ব্যথার চিকিৎসা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি অ্যান্ড মাল্টিমোডাল। মাল্টি ডিসিপ্লিনারি বলতে কি বোঝাচ্ছি, বেশ কয়েকটা বিশেষজ্ঞ চিকিৎসক, বেশ কয়েকটা সাবজেক্টের বিশেষজ্ঞ চিকিৎসক মিলেই কিন্তু ব্যথার চিকিৎসা করাটা উচিত। যেমন ধরেন পেইন মেডিসিন স্পেশালিস্ট আছেন, রিউমাটোলজিস্ট আছেন, তারপর ফিজিক্যাল মেডিসিন আছেন, পাশাপাশি অর্থোপেডিশিয়ান আছেন, সবাই মিলেই কিন্তু ব্যথার চিকিৎসাটা করা উচিত। এটাকে আমরা বলছি মাল্টি ডিসিপ্লিনারি। তার মধ্যে এই ফিজিওথেরাপিও একটা পার্ট, অকুপেশনাল থেরাপি একটা পার্ট, কাউন্সিলিং সাইকোলজি একটা পার্ট, এবং নার্সরাও কিন্তু, যারা অকুপেশনাল নার্সিং নিয়ে পড়েন তারাও কিন্তু একটা পার্ট, ইম্পর্টেন্ট পার্ট, এবং সবারই এক্ষেত্রে অবদান আছে। তবে যেটা স্ট্যান্ডার্ড গাইডলাইন সেটা হচ্ছে আগে ব্যথার কারণটা নির্ণয় করতে হবে। আমাদের যেটা প্রবলেম হচ্ছে আমাদের দেশে এবং তৃতীয় বিশ্বের দেশগুলোতে, ব্যথার কারণ নির্ণয় না করে পেশেন্ট প্রথমেই চলে যাচ্ছে ফিজিওথেরাপিতে। ফলে আমি এমন অনেক পেশেন্ট পাই যার হয়তো ডিস্ক হার্নিয়েশন হয়ে আছে, তাকে অ্যাবনর্মাল কিছু ব্যায়াম বা এক্সারসাইজ করার কারণে দেখা যাচ্ছে তার হার্নিয়েশনটা আরো বেড়ে গিয়ে পেশেন্ট আসে আমাদের কাছে, যেটা একটা প্রবলেম। কিন্তু তার যদি আমি আগে থেকে জানা থাকতো যে এখানে হার্নিয়েশনটা এই জায়গায় আছে, এতটুকু হার্নিয়েশন আছে, আমার এই ধরনের এক্সারসাইজে যাওয়া উচিত, এই ধরনের থেরাপি আমার নেওয়া উচিত, তাহলে কিন্তু সে এইটা থেকে এই প্রবলেম থেকে সে উত্তরণ পেত বা এই সমস্যায় তাকে জড়াতে হতো না। তাহলে ফিজিওথেরাপি অবশ্যই প্রয়োজন, এটা একটা ইন্টিগ্রাল পার্ট, কিন্তু আগে কারণটা নির্ণয় করতে হবে। ডক্টর সাহেব কারণ নির্ণয় করে দিবেন, তারপর হচ্ছে সবাই মিলে সিদ্ধান্ত নিবেন যে কি ধরনের ট্রিটমেন্ট তার জন্য প্রয়োজন, কখন তাকে ফিজিওথেরাপি স্টার্ট করতে হবে, এবং ফিজিওথেরাপি স্টার্ট করলে কোন ধরনের ফিজিওথেরাপি প্রথমে দিতে হবে, কোন ধরনের ফিজিওথেরাপি পরে দিতে হবে, সেটা কিন্তু ডিটেক্ট করে তারপর যেতে হবে। ফলে তার প্রবলেম হওয়ার সম্ভাবনা কম, উনি বেনিফিটটাই পাবেন। আর যারা দীর্ঘক্ষণ ধরে ওটি করেন, 10 থেকে 12 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, একটা নির্দিষ্ট পজিশনে থাকতে হয়, তাদের কিন্তু স্বাভাবিকভাবে হাঁটুতে বা অ্যাঙ্কেলে ব্যথা ডেভেলপ করে। এই ক্ষেত্রে যেটা আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। বর্তমানে কিন্তু যেমন আপনি যখন ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বা ম্যাক্সিলোফেশিয়াল অপারেশন থিয়েটারে আমার সুযোগ হয়েছে দীর্ঘক্ষণ থাকার, সেক্ষেত্রে আমি দেখেছি যে
আপনি যদি এমনটা করেন, আপনারা কিন্তু গ্রুপে কাজ করতে আমি দেখেছি যে হ্যাঁ, ৩ ৪ জন ৫ জন মিলে আপনারা কাজ করেন। তো এক্সপার্ট হ্যান্ড যদি থাকে, তাহলে কিন্তু আপনি ধরেন 30 মিনিটস 40 মিনিটস 1 আওয়ার কাজ করলেন একটানা, আপনাকে একজন হেল্প করলো, পাশে কিন্তু পরবর্তীতে আপনি একটা 10 মিনিটের কিন্তু একটা পজ নিতে পারেন। আপনার গ্লাভসও খুলতে হচ্ছে না, আপনি জাস্ট একটা পজ নিলেন, একটু জাস্ট চেঞ্জ করলেন, আপনার পজিশনটা চেঞ্জ করলেন, তাহলেই কিন্তু আপনি এই ধরনের প্রবলেম থেকে রেহাই পাবেন। আবার আপনি ডেন্টাল চেয়ারে বসে অনেকক্ষণ কাজ করেন, আপনাকে সামনে ঘাড়টা নিচু করে অনেকক্ষণ কাজ করতে হচ্ছে। আমি অনেক ডেন্টিস্টকে পেয়েছি, আমি নাম বলছি না, অনেক ডেন্টিস্টকে পেয়েছে যারা কিন্তু ঘাড়ে ব্যথা নিয়ে আমাদের কাছে আসেন, এবং ওনাদের বেসিক্যালি এই প্রবলেম গুলো কিন্তু অ্যাডভান্স পর্যায়ে চলে যেতে পারে যদি ওনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেন। বিশেষ করে আপনাদেরকে যেটা করতে হবে, অবশ্যই অনেকক্ষণ সামনের দিকে ঝুঁকে আপনি যে কাজগুলো করেন দাঁতে, সেগুলো আপনি ওইভাবে অ্যাভয়েড করবেন। আপনাকে একটা পজ দিতে হবে যখনই বডির সিগন্যালটা মানবেন, যখনই দেখবেন যে ঘাড়ে ব্যথা হচ্ছে, আপনার কষ্ট হচ্ছে, তার মানে এই অ্যাবনর্মাল পজিশনে আপনাকে থাকা যাবে না, আপনাকে অবশ্যই সেটাকে একটু চেঞ্জ করে নিতে হবে। সহজ কথা হচ্ছে আপনার জীবনযাত্রার পদ্ধতিটা আপনাকেই কিন্তু পরিবর্তন করতে হবে, তাহলে আপনি এই যে অ্যাঙ্কেল পেইন হচ্ছে, নি পেইন হচ্ছে বা নেক পেইন হচ্ছে, সেটা থেকে আপনি মুক্তি পাবেন বলে আমি মনে করি। স্যার স্যার অসংখ্য ধন্যবাদ। শহীদুল ইসলাম শামীম, আশা করি আপনি আপনার কোশ্চেনের আনসার পেয়েছেন। এটা অবশ্য আমার কোশ্চেন ছিল, তিনি না করলেও আমি করে দিতাম স্যারকে। ধন্যবাদ স্যার এত সুন্দর করে বলার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা কোশ্চেন করেছেন এবং যারা স্যারের মাধ্যমে অ্যান্সার পেয়েছেন, আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লেগেছে এবং আপনারা প্রপার গাইডলাইন পেয়েছেন কিনা। আর আপনারা পরবর্তীতে কোন বিষয় নিয়ে অনুষ্ঠান দেখতে চান, তাও আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যা অনুযায়ী প্রোগ্রাম অ্যারেঞ্জ করার। ধন্যবাদ। হ্যাঁ, আমরা পরবর্তী কোশ্চেনে যাব। সেটা হলো ফিরোজ আলম জানতে চেয়েছেন, স্যার জুভেনাইল স্পন্ডিলাইটিস কি বংশগত রোগ? ফিরোজ আলম, প্রথমে ওনাকে অসংখ্য ধন্যবাদ যে লাইভে আছেন, আমার পরিচিত উনি। চমৎকার প্রশ্ন করেছেন। জুভেনাইল স্পন্ডাইলিটিস কি বংশগত? আসলে জুভেনাইল, আপনি যে ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস হোক বা যে জিনিসগুলো, জুভেনাইল মানে হচ্ছে আর্লি এজে আসছে বিষয়টা। স্পন্ডাইলাইটিস যেটা আপনি বোঝাচ্ছেন যে ভার্টিব্রাতে প্রদাহ হচ্ছে, হ্যাঁ, কিছু কিছু বাত রোগ আছে সেগুলো বংশগত বা জেনেটিক্যাল কিছু লিঙ্কেজ থাকে। যেমন যদি আমরা এসপি এর কথা বলি, সেটা কিন্তু যখন দেখা যায় যে কিছু কিছু পেশেন্টের HLA-B27 যখন পজিটিভ থাকে, যেটা একটা জেনেটিক অ্যানালাইজ, তাদের কিন্তু এই ধরনের রোগ হওয়ার চান্সটা কি বেড়ে যায়। কিন্তু এমন না যে এই HLA-B27 পজিটিভ থাকলেই যে তার স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি ডেভেলপ করবে, এরকম না। কারণ সাধারণ নর্মাল পপুলেশনের ক্ষেত্রে 100 জনের যদি আমি এই ডাটা অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু দেখা যাবে যে 8 থেকে 10 ভাগের কিন্তু HLA-B27 পজিটিভ থাকে, কিন্তু তাদের সবার কিন্তু এই বাত রোগ বা স্পন্ডাইলাইটিস ডেভেলপ করে না। ফলে একদম 100% ক্ষেত্রে আপনি ওইভাবে বলা যাবে না। যেটা হয় যে মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ হয়, জেনেটিক কিছু বিষয় থাকে, সাথে এনভায়রনমেন্টাল এবং আদার ফ্যাক্টর গুলো কিন্তু জড়িত থাকে। স্যার স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার দেখা যাচ্ছে যে অনেকের ব্যথা হলে সাথে সাথে কি করে, একটা পেন কিলার খেয়ে নেয় এবং জানে যে পেন কিলারের সাথে একটা পিপিআই খেতে হয়, গ্যাস্ট্রিকের ঔষধ, সেটাও খেয়ে নেয়। স্যার এটা কতটুকু যুক্তিযুক্ত, সেই বিষয়টা এখানে সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, এটা একটা মানে জনগুরুত্বপূর্ণ একটা বিষয় আমি বলবো, যেহেতু এটা খুব কমন হয়ে গেছে বিষয়টা যে ব্যথা হচ্ছে, জাস্ট পেশেন্ট, আমি এমন পেশেন্টকে অনেক সময় দেখেছি, আমি সাপোজ ধরেন যে আম, কোন একটা ফার্মেসিতে গেছি কোন একটা ওষুধ কিনতে, তো সেখানে তো কেউ হয়তো আমাকে চিনে না যে আমি ডক্টর, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, পাশে একজন এসে বলছে যে এই তুমি আমাকে 2 টাকার ব্যথার ওষুধটা দাও, মানে যেই ব্যথার ওষুধটার দাম 2 টাকা ওইটা, ঠিক আছে? তো সেটা ওনার শরীরে কোথায় ব্যথা হচ্ছে, কোন রোগীর জন্য নিচ্ছে, কোনো কিছু উচিত না আমাদের। 1 নাম্বার কথা, আপনাকে অবশ্যই আপনার কাছাকাছি এখন তো এমবিবিএস ডক্টর খুব অ্যাভেলেবল পাওয়া যায়। শুধু তাই না, এখন ডিজিটাল হওয়ার কারণে আপনি কিন্তু একটা কল দিলেই কিন্তু একজন ডক্টরের সাথে কথা বলা সম্ভব বলে আমি মনে করি। একজন কি বলে গ্রাজুয়েটের সাথে কথা বলা সম্ভব, তাদের পরামর্শে আপনি সেটা খেতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, ব্যথার ওষুধ খেলেই যে সাথে সাথে আপনাকে একদম গ্যাস্ট্রিক ওষুধ খেতে হবে বিষয়টা এমন না। কারো যদি আহ, ধরেন যে গ্যাস্ট্রিকের প্রবলেম বা গ্যাসের প্রবলেম আগে থেকে থেকে থাকে, তার দেখা যাচ্ছে যে পুরো
আগের হিস্ট্রি আছে তার ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু যদি 2-4 দিন আমরা নর্মাল ব্যথানাশক ওষুধ যেগুলো প্রেসক্রাইব করি সেগুলোর জন্য আসলে গ্যাস্ট্রিক ওষুধ ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগে না। তবে অনেক ক্ষেত্রে ডক্টর সাহেবরা দেখা যাচ্ছে যে অ্যানালাইসিস করে যাদের দেখা যায় যে গ্যাসের প্রবলেম বেশি থাকে তাদেরকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই ধরনের ওষুধের পাশাপাশি গ্যাস্ট্রিকের ওষুধ দেন। তবে ব্যথানাশক ওষুধ যেহেতু দীর্ঘদিন খায় না, সেক্ষেত্রে গ্যাস্ট্রিকের ওষুধটাও কিন্তু দীর্ঘদিন প্রয়োজন পড়ে না। জি স্যার, স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের কিডনিও তো পিছনে থাকে, তো দেখা যাচ্ছে কোমরের ব্যথা এবং কিডনির ব্যথা, এটা কিভাবে স্যার একজন পেশেন্ট আইডেন্টিফাই করবে, বা সে কিভাবে বুঝবে যে তার এটা হচ্ছে কোমরের ব্যথাই বা এটা হচ্ছে তার হচ্ছে কিডনির ব্যথাই? স্যার, স্যার এই বিষয়টা নিয়ে যদি স্যার একটু বলেন। এটা ভালো প্রশ্ন আসলে। আমি একবার একটা লেকচার নিয়েছিলাম এটা নিয়ে, সব কোমরে ব্যথা মানেই কি কিডনির সমস্যা। আসলে রুগীরা কিন্তু অনেক সময় দেখবেন ভয়ে আপনার কাছে চলে আসবে, তার কোমরে ব্যথা হচ্ছে, সে এসে বলবে স্যার আমার কিডনিটা একটু দেখে দেন, একটা আলট্রাসোনোগ্রাফি দেন। আমি এরকম অনেক পেশেন্ট পেয়েছি যারা সরাসরি আপনাকেই বলবে এসে যে একটা স্যার আলট্রাসোনোগ্রাফি করে দেন, কিডনিটা দেখে দেন, আমার মনে হয় কিডনিটা গেল, এরকম একটা বিষয় থাকে। আসলে সব কোমরে ব্যথা কিডনির সমস্যার জন্য না, মূলত সামান্য কিছু ক্ষেত্রে এই রেনাল বা কিডনির সমস্যার জন্য কোমরে ব্যথা হতে পারে, সেটা খুবই খুবই কম। কিডনির যদি প্রবলেম থাকে, কিডনি হোক বা ইউরেটার হোক, মূত্রনালী হোক, সেক্ষেত্রে কিন্তু তার ব্যথার ধরন কিন্তু আলাদা। এই ব্যথাগুলো হয় কলিকি, মানে এরকম চাপ দিয়ে ধরে আবার ছেড়ে দেয়, এরকম ব্যথা হয়, টানা ব্যথা কিন্তু হয় না ইনিশিয়াল। এবং পাশাপাশি কিডনির যদি প্রবলেম থাকে, সেই ব্যথাটার ক্ষেত্রে কিন্তু রোগীর জ্বর থাকে, বমি থাকে, প্রস্রাবের সমস্যা থাকে, আদার্স অনেক রকম প্রবলেম থাকে। যাদের অ্যাডভান্স স্টেজে যায় তাদের মুখ ফুলে যায়, পায়ে পানি আসে, আদার্স প্রবলেম থাকে। আর কোমর ব্যথার সাথে এগুলো কিন্তু রিলেশন নাই। আর কিডনির ব্যথার ক্ষেত্রে দেখবেন এটা মুভমেন্টের সাথে রিলেটেড না। আর কোমর ব্যথাটা দেখবেন অনেক ক্ষেত্রে মুভমেন্টের সাথে রিলেটেড। বসলে বেড়ে যাবে, হাঁটাচলা করলে বেড়ে যাবে, সামনে ঝুঁকলে বেড়ে যায়, কারো পিছনে ঝুঁকলে বেড়ে যায়, কারো ভারী কাজ করলে বেড়ে যায়। কিন্তু রেনাল কজে যদি তার পেইন হয় সেটা কিন্তু অন্যরকম হবে, কোলিকি হবে, স্পাজমোডিক হবে, মানে আসবে আবার চলে যাবে, অথবা থাকলে এটা পজিশনের সাথে চেঞ্জ হবে না, এটা কন্টিনিউয়াস থাকবে। জি স্যার, স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমরা আরেকটা কমেন্টস নিব। ফারুক আহমেদ জানতে চেয়েছেন, স্যার সালাম নিবেন, আমার বয়স 32 বছর, ওমানে আছি। আমার মাজায় ব্যথা আজকে 6 বছর ধরে। ব্যথাটা ডান দিকে বেশি হয়, মাঝে মাঝে বেশিক্ষণ বসে থাকলে আর দাঁড়াতে পারি না। কিছু ওজন উঠালে মাজায় ব্যথা হয়, কিছু কিছু সময় ব্যথার কারণে হাঁটতেও কষ্ট হয়, এখন আমি কি করব? আপনার যেহেতু 6 বছর ধরে আপনি ভুগছেন, আপনি মধ্যপ্রাচ্যে আছেন, 6 বছর ধরে ভুগছেন, তার মানে আপনি দীর্ঘমেয়াদী ব্যথা আক্রান্ত। এবং দীর্ঘমেয়াদী ব্যথার ক্ষেত্রে কিন্তু কজ ডিটেকশন বা কারণ নির্ণয় না করে চিকিৎসা নেওয়া ফলপ্রসূ বা ফলপ্রসূ কোনো সমাধান নিয়ে আসেন। আপনার অবশ্যই কজ ডিটেক্ট করতে হবে, আর কারণটা নির্ণয় করবে একজন এক্সপার্ট বিশেষজ্ঞ চিকিৎসক। আপনাকে এক্সপার্ট কারো সহায়তা নিয়েই কারণটা বের করে চিকিৎসা নিতে হবে। এবং আপনার ডিস্কে প্রবলেম হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, যদিও একদম সরাসরি আপনাকে যে দেখবেন যে চিকিৎসক, উনি ভালো বলতে পারবেন কি কারণে হচ্ছে, তবে আপনি যে বর্ণনা দিয়েছেন তাতে আপনার ডিস্কে প্রবলেম হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আপনার উচিত হবে এক্সপার্ট কারোর সাথে সরাসরি কথা বলা। স্যার, স্যার অসংখ্য ধন্যবাদ ফারুক আহমেদ, আপনি আশা করি আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন। স্যার আমরা পরবর্তী কোশ্চেনে যাব। সেটা হলো স্যার মেরুদণ্ডে কোমরে ব্যথা, স্যার এক্ষেত্রে ফিজিওথেরাপিস্টের কোনো রোল আছে কিনা? এই প্রশ্নের অ্যান্সার অলরেডি আমি দিয়েছি, অলরেডি দেওয়া জি হয়েছে স্যার। কোমরে ব্যথার ক্ষেত্রে, হ্যাঁ বলেছি। জি স্যার, জি স্যার ধন্যবাদ স্যার। স্যার পরবর্তী কোশ্চেন হলো সুমি রোকেয়া জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম। সিজারের পর থেকে বেশিক্ষণ 1 ঘন্টা বসে থাকলে বা শুয়ে থাকলে পিঠ ব্যথা করে, তাহলে করণীয় কি? এটার আলোচনাও কিছুটা আমি করেছি, সুমি চলে রোকেয়া। এসেছে লাইভে। হ্যাঁ চলে আসছে, কিন্তু তারপরেও উনি যেহেতু হয়তো ছিলেন না তখন, এখন হয়তো জয়েন করেছেন, একটু আমি বলি। মানে দেখা যাচ্ছে যে সিজারের পর বা প্রসব পরে কিন্তু মায়েদের কোমরে ব্যথা হতে পারে। তার মধ্যে একটা কারণ হতে পারে যে প্রেগনেন্সি ইটসেলফ, উনি যে প্রেগনেন্ট ছিলেন সেটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে আমাদের মায়েরা অনেকেই সিজারের পরে বা নর্মাল ডেলিভারির পরে বাচ্চাকে যে মাতৃদুগ্ধ পান করান, তার একটা নর্মাল পজিশন আছে, সেই পজিশনটা মেনটেন করতে পারেন না। দেখা যাচ্ছে বিছানায় শুয়ে উনি বুকের দুধ পান করাচ্ছেন,
দীর্ঘক্ষণ ধরে, তাহলে কিন্তু তার এই কোমরে বা শরীরের অন্যান্য জায়গায় ব্যথাটা চলে আসে। যেটা করতে হয়, একটা নির্দিষ্ট পজিশন আছে, বাচ্চার মাথাটা উপরের দিকে থাকবে, আর হচ্ছে বাচ্চার কোমরটা নিচের দিকে থাকবে, এবং নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে আপনাকে বসে বুকের দুধ পান করাতে হবে, তাহলে কিন্তু এই ধরনের কোমরে ব্যথা আপনার কম হবে। এবং পাশাপাশি হচ্ছে আপনার ডেলিভারির পরে আপনাকে কিছু এক্সারসাইজ বা ব্যায়ামে যেতে হবে, যেহেতু দেখা যায় শরীরের ওজনটা বেড়ে যায় একটু প্রেগনেন্সিতে, সেটাকে আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসার জন্য আপনাকে ওই এক্সারসাইজটা যদি যান আপনি, তাহলে দেখবেন আপনার কোমরে ব্যথার এই প্রবলেম গুলো থেকে আপনি মুক্তি পাবেন। জি স্যার, স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, হাঁটু ব্যথা, মেরুদণ্ডের ব্যথা এবং হাড় ক্ষয়ের স্যার সর্বাধুনিক চিকিৎসা নিয়ে যদি কিছু বলতেন। হুম, হাঁটু ব্যথার ক্ষেত্রে আমি কিছুটা বলেছি। আমি জি মূল স্যার। বিষয়টা ওভারঅল ব্যথার চিকিৎসা কিন্তু সারা পৃথিবীতে একটা রিভলিউশন চলে আসছে। আপনি দেখবেন মানুষ ডায়াবেটিস নিয়ে এখন যতটা সচেতন, ব্যথা নিয়ে কিন্তু মানুষকে আমরা এখনো অতটা সচেতন করতে পারিনি। ডায়াবেটিসের পার্সেন্টেজটা হচ্ছে, দেখা যায় আমাদের দেশের একটা গবেষণায় আমি দেখেছি যে 8 থেকে 10% মানুষ ডায়াবেটিসে ভুগছেন। দিন দিন সেটা বাড়ছে, কিন্তু সারা পৃথিবীতে 20%, 20 ভাগেরও অধিক মানুষ কিন্তু দীর্ঘমেয়াদী ব্যথায় ভোগে। তার মানে আপনি বুঝতেই পারছেন, এমন ফ্যামিলি খুব কম আছে যেখানে দীর্ঘমেয়াদী ব্যথার রোগী আসলে নাই। তো কিন্তু সেটা নিয়ে আমরা এখনো পর্যন্ত অতটা সচেতন হতে পারিনি বা আমরা করতে পারিনি। আমি এই প্রোগ্রামের মাধ্যমে সবাইকে এই বিষয়টাই বলতে চাই যে ব্যথার অনেক ধরনের চিকিৎসা চলে আসছে এখন। এরা খুবই কার্যকরী চিকিৎসা পদ্ধতি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে জীবনযাত্রার পরিবর্তন এর মাধ্যমে এবং ঔষধপত্রের মাধ্যমে, ফিজিওথেরাপির মাধ্যমে, মানে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যেটা আমি বলেছি, তার মাধ্যমে কিন্তু পেশেন্ট ভালো থাকে। এবং কিছু কিছু ক্ষেত্রে ইন্টারভেনশন প্রয়োজন হয়। যেমন আগে অনেক ক্ষেত্রে দেখা যেত যে হাঁটু ব্যথার জন্য অপারেশন করা লাগতো, এখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু লাগে না। কারণ দেখা যাচ্ছে যে এমন কিছু পদ্ধতি আসছে, যেমন ভিসকাস সাপ্লিমেন্টেশন আমি বলেছি, প্রোলোজন বা প্রোলোথেরাপির কথা আমি বলেছি, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের কথা বলেছি হাঁটুর ক্ষেত্রে, তারপর আমি জেনিকুলার নার্ভ ব্লকের কথা বলেছি। মানে অনেক ধরনের ট্রিটমেন্ট মোডালিটি আসছে। পিআরপির কথা আমি বলেছি, যে প্লাটলেট রিচ প্লাজমা। প্লাটলেট রিচ প্লাজমা মানে হচ্ছে রোগীর শরীর থেকে রক্ত নিয়ে সেটাকে আমরা প্রসেস করে সেই তার প্লাটেটটাকে আলাদা করে সেটা আমরা হাঁটুতে দিয়ে দিই। সেক্ষেত্রে কিন্তু রিজেনারেট করে, এবং অনেক ক্ষেত্রে তার হাঁটুর ক্ষয়টা প্রতিরোধ করে, এবং পেশেন্ট কিন্তু ভালো বোধ করে, ওনার হাঁটু ব্যথা চলে যায় এবং উনি দীর্ঘদিন ভালো থাকে। যে পেশেন্ট গুলো আগে অপারেশন লাগতো বা তার দ্রুত হচ্ছে হাঁটু ব্যথাটা অ্যাগ্রেসিভ পর্যায়ে চলে যেত, সেটা কিন্তু এই পিআরপির ফলে এখন লাগছে না। এখন আমাদেরকে যেটা দায়িত্ব, পেশেন্টদেরকে বোঝাতে হবে যে আর্লি স্টেজে, প্রাথমিক পর্যায়ে আপনার হাঁটু ব্যথা হলে তখন ডক্টরের কাছে যেতে হবে। সেক্ষেত্রে পিআরপিটা ভালো কাজ করে। আপনি যদি দেরি করে যান, লেট স্টেজে যান, সেক্ষেত্রে কিন্তু পিআরপি ভালো কাজ করবে না। সেক্ষেত্রে আপনাকে অন্য চিকিৎসা পদ্ধতিতে যেতে হবে। তাহলে আমাদের সচেতনতা কিন্তু অত্যন্ত জরুরি। সচেতনতা, আমরা যদি দ্রুত ডক্টরের কাছে যাই, তাহলে কিন্তু কজটা যদি আগে ডিটেকশন করা যায় যে এই কারণে আপনার হাঁটু ব্যথা হচ্ছে বা কোমরে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু স্পেসিফিক চিকিৎসা পদ্ধতি আছে, এবং এই ধরনের চিকিৎসা পদ্ধতি খুবই আম, আমি বলবো ইফেক্টিভ। আর কোমরে ব্যথার ক্ষেত্রে যদি বলি, সিয়াম গাইডেড ইন্টারভেনশন কিন্তু সারা পৃথিবীতে জনপ্রিয়। সিয়াম হচ্ছে একটা মেশিনের নাম, যার মাধ্যমে কন্টিনিউয়াস এক্সরে দিয়ে রোগীর কোমরের হাড় গুলো দেখা যায়, ডিস্ক গুলো আমরা দেখতে পারি, এবং স্পেসিফিক যে জায়গাতে প্রবলেম সেই জায়গাতে আমরা ওষুধ প্রয়োগ করতে পারি, আমরা পিআরপি দিতে পারি, এবং যে জয়েন্টে প্রবলেম সেই জয়েন্টে আমরা ওষুধ প্রয়োগ করতে পারি কোনো রকম কাটাছেঁড়া ছাড়া। পেশেন্টকে হসপিটালে ভর্তি থাকতে হয় না, পেশেন্টকে অজ্ঞান করতে হয় না, পেশেন্টের খরচ কম হয়, অফিস থেকে ছুটি নিতে হয় না। মানে নানা রকম সুযোগ সুবিধা কিন্তু এখন চলে আসছে, এবং আমাদের দেশেও সেটা চলে আসছে, এবং আমরা চেষ্টা করছি ঢাকা এবং ঢাকার বাইরে এই চিকিৎসা পদ্ধতিগুলো ছড়িয়ে দিতে। আশা করছি মানুষ অচিরেই একদম রুরাল এরিয়াতেও এই ধরনের সার্ভিস গুলো পাবে। জি স্যার, স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার, সময় স্বল্পতার কারণে আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে, সবাই অনেক অনেক কমেন্টস করেছেন এবং অনেক কোশ্চেন রিপিট হয়েছে, যার কারণে সবার কমেন্টস নেওয়া সম্ভব হয়নি। আর স্যার, একদম লাস্ট মোমেন্টে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। দর্শকের উদ্দেশ্যে এক নম্বর কথা হচ্ছে, আজকে যে আয়োজন, কনসেল, ওনারা যে আয়োজনটা করেছে, তাদের সবাইকে আমি আম, কি বলবো, শুভেচ্ছা জানাচ্ছি এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য। এবং এর মাধ্যমে যে আমরা রোগীদেরকে সচেতন করতে পারছি, আমাদের দেশের মানুষজন সচেতন হবে, তারা সুস্থ থাকবে, এবং সুস্থ দেশ গড়বো ইনশাল্লাহ আমরা। তো ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের উপস্থাপককে আমি ধন্যবাদ জানাচ্ছি চমৎকার ভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য।
আর রোগীদেরকে আমরা যেটা বলতে চাই, হতাশ হওয়া যাবে না দীর্ঘমেয়াদী ব্যথার রোগীদের ক্ষেত্রে। 1 নাম্বার কথা হচ্ছে, আপনাকে বুঝতে হবে আপনার ব্যথাটা কেন হচ্ছে। যখনই আপনার ব্যথা হয়, আপনি সেটা নিয়ে নিজেই একটু অ্যানালাইসিস করেন। আপনি নিজেই একটু চাইলে কিন্তু নেটে সার্চ দিতে পারেন যে হ্যাঁ, কোমরে ব্যথা কেন হয়, দেখলেন। এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন, তাহলে আপনার একটা ধারণা হবে যে হ্যাঁ, কি ধরনের চিকিৎসা পদ্ধতি আপনার অ্যাভেলেবল আছে। তারপর আপনি একটু খেয়াল করেন যে কোন ধরনের ডক্টর এই ধরনের চিকিৎসাগুলো দিয়ে থাকেন, কার কাছে গেলে আপনি বেশি বেনিফিট পাবেন, কোন ডক্টর আপনাকে সময় দিয়ে দেখবেন, দরদ দিয়ে দেখবেন, সেটা আপনি খুঁজে বের করুন। এবং আপনার ডক্টরের কাছে আপনি গিয়ে মন খুলে কথা বলুন, ওনার সাথে। ওনাকে জিজ্ঞেস করুন যে কি ধরনের ওষুধ ওনার দরকার, কি ধরনের ট্রিটমেন্ট ওনার দরকার, এবং কোন ওষুধটার ক্ষতিকর প্রভাব কি, কোন ওষুধটার ভালো দিক কি। সবকিছু মন খুলে ওনার সাথে কথা বলে আপনি এবং আপনার চিকিৎসক মিলে সিদ্ধান্ত নেন আপনারা কোন পদ্ধতিতে সুস্থ হবেন বা কোন পদ্ধতিতে আপনি ভালো হবেন। তারপরেই কিন্তু আপনি সবচেয়ে ভালো বেনিফিটটা পাবেন এবং মানসিকভাবে আপনি স্ট্রং থাকেন, এবং আপনি যদি বিলিভ করেন যে আপনি সুস্থ হয়ে যাবেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এত ব্যস্ত একজন মানুষ, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা অনেক কিছু শিখেছি আজকে আপনার কাছ থেকে। ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, সময় স্বল্পতার কারণে আমরা অনুষ্ঠানটা এখানেই শেষ করব। তার আগে বলে যাই, আমাদের পরবর্তীতে আপনারা কোন ধরনের অনুষ্ঠান দেখতে চান আপনারা আমাদের কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন। আমরা আপনাদের সমস্যা অনুযায়ী আমাদের প্রোগ্রাম পরবর্তীতে অ্যারেঞ্জ করার চেষ্টা করব। আমাদের প্রোগ্রামের একটাই উদ্দেশ্য, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনাদের স্বাস্থ্য সচেতনতার বিষয়গুলো সম্পর্কে আপনারা খুব সুন্দরভাবে জানুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং পরিশেষে এরিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কনসেল লিমিটেড এবং আমাদের যে নলেজ পার্টনার রূপা অ্যান্ড রেবি 20 কে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।